সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। Audio Jungle. আমি তৃষা, সবেমাত্র অনার্স কমপ্লিট করলাম। এর মধ্যে বাবা উঠে পড়ে লেগেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। তাই প্রায় প্রত্যেক সপ্তাহে ছেলেদের পরিবার আমাকে দেখে যায়, বাট আমি ছেলের কোনো না কোনো অজুহাত দেখিয়ে বলে দিতাম যে আমার ছেলে পছন্দ হয়নি, আর আমার বাবা হতাশ মুখে তাদের ফিরিয়ে দেন। আজ আবার আমি সেজেগুজে পাত্রপক্ষের সামনে বসে আছি। পাত্র ইঞ্জিনিয়ার, তাই এবার বিয়ে ভাঙাটা সহজ হবে বলে মনে হয় না। বাবা তো ভীষণ খুশি, পারলে এখনই আমাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিত। যাই হোক, পাত্রের মা আমাকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছে, যেন আমি কোনো কাচের তৈরি সুন্দর পুতুল। আমাকে নিয়ে গিয়ে ঘরের কোনো এক কোণে সাজিয়ে রাখবেন। মনে মনে অপেক্ষা করছি কখন আমাকে আর পাত্রকে একা কথা বলার সুযোগ দেবে। আমার হবু শ্বশুর মশাই আমার মনের কথা হয়তো বুঝতে পারলেন, তাই আমাদের আলাদা কথা বলার জন্য পাঠানো হলো। আমি তাকে আমার রুমে নিয়ে এলাম। উনি তখন থেকে নিচের দিকে তাকিয়ে আছেন। আমি অবশ্য নিচের দিকে তাকিয়েছিলাম, তাই এখন অবধি তার মুখখানা দেখতে পেলাম না। অবশেষে আমি যখন প্রথমে মুখ উঠিয়ে বলতে যাব যে আমি বিয়েতে রাজি না, তখনই তাকে দেখে থ হয়ে গেলাম। এই ছেলে নাকি রূপকথার রাজকুমার। একটা ছেলে এত সুন্দর হয় কি করে? আমি লজ্জা শরমের মাথাকে হাঁ করে তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু উনি আমার দিকে একবারও তাকাননি। আমার ঘোর কাটলে আমি জিজ্ঞেস করলাম, আমাকে আপনার পছন্দ হয়েছে? উনি সংক্ষেপে হ্যাঁ বললেন। আশ্চর্য, এই লোকটা একবারও আমার দিকে তাকালো না, আর বলছে কিনা পছন্দ হয়েছে। উনি কি লজ্জা পেয়ে তাকাচ্ছেন না, নাকি অন্য কিছু? দূর চাই, এগুলো কি ভাবছি আমি। এমন রাজপুত্রের মতো বর পাবো ভাবতে আনন্দ লাগছে। ওনাকে নিয়ে ফিরে গেলাম, সবাইকে বললাম আমাদের একে অপরকে পছন্দ হয়েছে। সবাই, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। সবাই উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠল, বাবাকে আর পায়কে। তখনই সবাইকে মিষ্টি খাইয়ে বিয়ে ঠিক করতে গেলেন। আমি লজ্জা পেয়ে ভিতরে চলে গেলাম, কিন্তু ছেলেটার কথা ভাবতেই অবাক লেগে একবারও তাকালো না। আমি কি দেখতে এতই খারাপ? আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে জিজ্ঞেস করছি। না, কলেজ লাইফে অনেক ছেলে ক্রাশ ছিলাম আমি, কাউকে গ্রহণ করিনি নিজের বরের সাথে প্রেম করব বলে। তখনই আমার ছোট ভাই এসে বলল, আপু সামনে শুক্রবার তোর বিয়ে। আমি লজ্জায় বালিশে মুখ লুকিয়ে ফেললাম। আমার বিয়ে হবে, একটা সাজানো সংসার হবে, ভাবতেই অবাক লাগছে। দেখতে দেখতে সেই দিন চলে এলো। আজ আমার বিয়ে। এইদিকে আনন্দ, অন্যদিকে প্রিয়জনদের ছেড়ে যাওয়ার ব্যথা। অনেক ঝামেলা শেষে বিয়েটা সম্পূর্ণ হলো। এখন আমি সবারই কাছ থেকে বিদায় নিয়ে একটা সাজানো গাড়ি করে শ্বশুরবাড়ি যাচ্ছি। পাশে বসে থাকা আমার বর একটুও কথা বলছেন আমার সাথে, হয়তো উনি কথা কম বলেন। যাই হোক, এইবার থেকে উনি শুধুই আমার মতো করে ভালোবাসবো তাকে। এখন আমি একটা বিভিন্ন রকমের ফুলে সাজানো খাটে বসে আছি। এটাই আমার বাসর রাত। অপেক্ষা করছি
আমার বরের জন্য। দরজাটা আস্তে করে খুলে উনি ভেতরে ঢুকলেন। আমি নিচে নেমে ওনাকে সালাম করলাম। আমি ভাবছি উনি আমাকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরবেন, কিন্তু উনি সেটা করলেন না। আবার গিয়ে খাটে বসলাম। উনি আমার থেকে কিছুটা দূরে বসলেন। দেখ, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, আমার কথা মন দিয়ে শুনবে। আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, আর সেও আমাকে খুব ভালোবাসে। কোনো একটা কারণে বাবা ওকে পছন্দ করেনি, উল্টা আমাকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে লাগলেন। তোমার ছবি দেখার পর বাবা মা তোমাকে খুব পছন্দ করেন, আর আমাকে বলেন কাল তোমাকে দেখতে গিয়ে যাতে দেখার সাথে সাথেই হ্যাঁ করে দেই, আর যদি আমি সেটা না করি আমি আমার বাবা মার মরা মুখ দেখতে হবে, তাই বাধ্য হয়ে তোমাকে বিয়ে করতে হলো। মুহূর্তের জন্য আমি নির্বাক হয়ে গেলাম। না, এ হতে পারে না। যাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম সে অন্য কাউকে ভালোবাসতে পারে না। এটা শোনার আগে আমি মরে গেলাম না কেন? শরীরে প্রত্যেকটা ক্রোশে তীব্র যন্ত্রণা অনুভব করছি। আজ বুঝতে পারলাম কেন সেদিন উনি আমার দিকে না তাকিয়ে হ্যাঁ বলে দিয়েছিলেন। আল্লাহ আমার সাথে কেন এমন করলো? আর 5টা মেয়ের মতো আমার কেন সংসার হলো না? আমার যাই হোক, উনি যাকে ভালোবাসে তাকে যেন পায়। তাই আমি বললাম, বেশ, আপনি কি চান, তবে ডিভোর্স দিতে হবে, তাই তো? উনি বলে ড্রয়ার থেকে একটা কাগজ এনে আমার হাতে দিলেন। এতে লেখা বিয়ের 1 বছর পূর্ণ হতেই আমি নিজের ইচ্ছে ওনাকে ছেড়ে চলে যাব। উনি আমার দিকে কলম এগিয়ে দিয়ে বললেন, এই পেপারে সাইন করে দাও। 1 বছর পর আমার বাবা মা হজ করতে যাবেন, তখন তুমি এই পেপারের চুক্তি অনুযায়ী নিজের ইচ্ছে চলে যাবে, আর আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করব। আমার বাবা মা ফিরে আসলে তাদের কাছে ক্ষমা চেয়ে নেব, তাহলে তারা আমাদের মেনে নেবে। তাই 1 বছর তোমাকে আমার স্ত্রীর অভিনয় করে যেতে হবে, কিন্তু কোনোদিন আমার কাছে স্ত্রীর অধিকার চাইতে আসবে না। আমি সোফায় ঘুমাচ্ছি আর তুমি খাটে ঘুমাও। এই বলে উনি চলে গেলেন। আমি অবাক হয়ে ওনার কথা শুনছিলাম। ভাগ্য আমার এত সুন্দর বাসর রাত উপহার দিল। আমার বরের দেওয়া চুক্তিপত্রে সাইন করিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। নিজের অজান্তেই চোখের কোণে থেকে জল গড়িয়ে পড়ছে। আজ থেকে শুরু হলো আমার চুক্তির বিয়ের জীবন। ভোর হতেই ঘুম ভেঙে গেল, তাই উঠে নামাজ পড়ে নিলাম। অব্রর দিকে তাকালাম। অব্র অগরে ঘুমাচ্ছে। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার বরের নাম হলো অব্র। শ্বশুর বাড়িতে আজ প্রথমবারের মতো নাস্তা বানালাম। আমার শাশুড়ি আম্মা খুব খুশি হলেন। ভারী ভালো বোনের মানুষ উনি। আমাকে কাজ করতেই দিচ্ছিলেন না। বারবার আমার শাশুড়ি আম্মা আমাকে বলছিলেন, থাক না বৌমা, এগুলো আমিই করে নিব, তোমার কোনো কাজ করতে হবে না। কিন্তু আমি আমার শাশুড়ি আম্মাকে বলেছিলাম যে, আম্মা, এখন থেকে আমি তো এই পরিবারের একজন সদস্য। আজ থেকে আপনাকে আমি কোনো কষ্ট করতে দিব না। আজ থেকে আপনার ছুটি। শাশুড়ি আম্মা একটু হেসে চলে গেলেন। নাস্তা বানানো শেষে শ্বশুর আব্বাকে ডাকলাম। উনি নাস্তা খেয়ে খুব প্রশংসা করতে লাগলেন। আমার শাশুড়িকে উদ্দেশ্য করে বললেন, দেখেছো, আমি প্রথমেই বলেছিলাম তৃষা মায়ের মতো লক্ষ্মী মেয়ে আর একটাও হয় না। তাদের এই স্নেহপ্রবণ ব্যবহার, চোখে জল এসে গেল। খুব কষ্ট হচ্ছে এই ভেবে যে আমি তাদের 1 বছরের চুক্তির বৌমা। এরপর আমার চলে যেতে হবে। আমার শাশুড়ি আম্মা বললেন, যাও বৌমা, অব্রকে ডেকে নিয়ে আসো। চোখের জল
মাত্রই অব্র চলে আসলো। অব্র এসেই বলল, আমার ডায়েরি নিয়ে তুমি কি করছিলে? সাথে সজোরে একটা চড় মারল। চোখের জল যেন বাধাহীনভাবে গড়িয়ে পড়ছে। অব্র আরো চেঁচাতে লাগলো, তোমার মতো বেহায়া মেয়ে আমি জীবনে একটাও দেখিনি। কতবার বললাম তুমি আমার কেউ না, তাহলে আমার জিনিসে হাত দেওয়ার সাহস কে দিল তোমায়? বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, গেট লস্ট। এক দৌড়ে ছাদে চলে গেলাম। গালটা খুব ব্যথা করছে। আমি কখনো জ্বর খাইনি। আমার বাবা মা খুব আদর করতো আমাকে, খুব যত্ন করে বড় করেছে আমাকে, কখনো একটু কষ্ট পেতে দেয়নি। আমার বাবা মা কখনো কোনো দিন আমার গায়ে হাত তুলেনি, কিন্তু আমার স্বামী আজ আমাকে চড় মারলো, তাও আবার অন্য একটা মেয়ের জন্য। চোখ থেকে যেন অজরে পানি ঝরতেই থাকলো, কিছুতেই যেন চোখের পানি আর থামাতে পারছিলাম না। মানুষ হয়তো ঠিকই বলে, জ্বরের আঘাতের চেয়ে কথার আঘাত অনেক বেশি কষ্টদায়ক। মানলাম অব্র আমাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি, কিন্তু আমি তো জোর করে কিছু চাইনি ওর কাছে। ওর কথা মতোই 1 বছর পর ওর জীবন থেকে অনেক দূরে চলে যাব। এতক্ষণ ছাদে বসে এগুলো ভাবছিলাম। কিছুই খাওয়া হয়নি এখন পর্যন্ত। শাশুড়ি আম্মু ডেকে নিচে নিয়ে আসলো। এর আগে মনে পড়লো অব্র তো আমাকে চড় মেরেছে, নিশ্চয়ই আমার গালে দাগ পড়ে গেছে, কারণ কোনোদিন আমি চড় খাইনি। তাই গালের এক পাশে চুল দিয়ে ঢেকে দিলাম, যাতে আম্মু আব্বু বুঝতে না পারেন আমার গালে কোনো চড় লেগেছে। এসে দেখি আম্মু নাস্তার টেবিল নিয়ে বসে আছে। শাশুড়ি আম্মু আমাকে উদ্দেশ্য করে বললেন, কোথায় চলে গিয়েছিলে? আমি বললাম, কিছু না আম্মু, তোমরা খাওয়া দাওয়া করেছো? আমিও একটা চেয়ার নিয়ে বসে পড়লাম টেবিলে। এমন ভাব নিচ্ছি যেন আমার কিছুই হয়নি। অব্র নিচের দিকে তাকিয়ে খাচ্ছে। হঠাৎ শাশুড়ি আম্মু অব্রকে বলল, অব্র, অনেকদিন তো হলো তোদের বিয়ে হলো, বৌমাকে নিয়ে কোথাও বেরিয়ে যাবি? অব্র বলল, একবার আমার দিকে তাকিয়ে বলল, আসলে বাবা, এখন অফিসে অনেক কাজ, এখন চাইলে ছুটি দেবে না বস। অমনি আমার শ্বশুর বলল, সে কি রে, ছুটি দেবে না কেন? নতুন বিয়ে হয়েছে তোর, তুই একবার বলে দেখ তোর বসকে। অমনি অব্র বলল, বাবা, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে, এখন আসি। এই বলে অব্র চলে গেল। মনে মনে আব্বুকে বলছিলাম, যে মেয়েকে আপনার ছেলে এত ঘৃণা করে, তাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা তো কল্পনাও করা যায় না। আমিও টেবিল থেকে উঠে সব গোছানো শুরু করে দিলাম। দেখতে দেখতে 6 মাস পেরিয়ে গেল। এতদিনে আমি আর কিছুই পাই বা না পাই, নিজের মনের মতো বাবা মা পেয়েছি। তারা কোনো অংশে আমাকে অসুখে থাকতে দেননি, আর আমাকে ছাড়া তো তাদের এক পাও চলে না যেন। তাদের এত ভালোবাসা পেয়ে মনে হয় আমি সারা জীবন অব্রর ভালোবাসা না পেলেও চলবে। কিন্তু কথায় আছে, বরের ভালোবাসা না পেলে পৃথিবীর সব সুখ মলিন হয়ে যায়। এই 6 মাসে খুব দরকারি কথা ছাড়া অব্র আমার সাথে একটা কথাও বলেনি। সারা রাত ইরার সাথে কথা বলে কাটিয়ে দিত। আব্বু আম্মু মনে করতেন অব্র আমাকে অনেক ভালোবাসে। তাদের সামনে অব্র খুব ভালো অভিনয় করত। মাঝে মাঝে নিজেই ভুলে যায় যে আসলে অভিনয় করছে। একদিন শুক্রবার, অব্রর অফিস বন্ধ ছিল, তাই বাসায় বসে টিভি দেখছিল। আমি আর আম্মু তখন সবজি কাটায় ব্যস্ত। হঠাৎ ছুরির আগা লেগে আমার হাত কেটে যায়, প্রচন্ড ব্লিডিং শুরু হয়। শাশুড়ি আম্মু চিৎকার দিয়ে অব্রকে ডাকলো। অব্র ছুটে গেল ফার্স্ট এড বক্স আনতে। খুব যত্ন করে আমার হাতে ব্যান্ডেজ করতে লাগলো।
আমি মুগ্ধ হয়ে দেখছিলাম আমার রাজপুত্র বরটাকে। কত স্বপ্ন ছিল এই রাজপুত্রটাকে খুব ভালোবাসবো আর আমাকেও খুব ভালোবাসবে। চোখের কোণে থেকে স্রোতের মতো জল গড়িয়ে পড়ছে। এটা ব্যথার নয়, বুকে চাপা কষ্টের। কেউ দেখে ফেলার আগেই ভয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে ফেললাম। অব্রর আম্মু আব্বুর সামনে আমাকে আস্তে আস্তে ধরে রুমে নিয়ে গেল আর দরজা বন্ধ করে শুধু এইটুকুই বলল, নিজের খেয়াল রাখতে পারো না? যখন কাজ করতে যাও কেন? আমি একটু হেসে বললাম, আর তো মাত্র 6 মাস, একটু সহ্য করুন, এরপর তো চলেই যাব। অব্র একটু তাকিয়ে থেকে বারান্দায় গিয়ে ইরার সাথে কথা বলতে শুরু করে দিল। আমি পালকহীন ভাবে হাতের ব্যান্ডেজের দিকে তাকিয়ে রইলাম। এটাই অব্রের প্রথম স্পর্শ। অবাক হচ্ছেন তাই না? এটাই সত্যি। একটু বসে রইলাম খাটে। বারান্দা থেকে অব্রর ফোনে কথা বলা শোনা যাচ্ছে। বাবুনি, আর তো মাত্র 6 মাস, এরপর আপদটা থেকে বিদায় দিয়ে দেব আর তুমি আমি একসাথে থাকবো। সত্যি তো বলছে অব্র, আমি আপদ ছাড়া আর কি। একটু অপেক্ষা করো অব্র, 6 মাস পরে আপদ তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবে। তোমার আর ইরার সুখের মাঝে আর কোনো বাধা হয়ে আসবে না। কিন্তু কষ্ট হয় ওই দুইটা মানুষের কথা ভেবে যারা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আচ্ছা, আমি যাওয়ার পর ইরা তাদের এইভাবে খেয়াল রাখবে তো? ওর চেহারার মতো ওর মনটাও সুন্দর হবে তো? নিশ্চয়ই সুন্দর হবে, নাহলে অব্র কি ওকে এত ভালোবাসতো? সেদিন সবাই ইরার একটি ছবি পেয়েছিলাম। মেয়েটা আসলেই ভাগ্যবতী, তাহলে এমন রাজপুত্রের ভালোবাসা পেত না। আর আমার মতো অভাগিনী আর কেউ নেই যে কিনা 6 মাসে অবহেলা অপমান ছাড়া কিছুই পায়নি। বাকি 6 মাসেও এভাবেই কাটিয়ে দেব। হয়তো এভাবেই চোখের জলে কেটে যাবে আমার বাকি 6 মাস। আজ অব্রর অফিসে খুব জরুরি একটা মিটিং আছে, তাই সকাল থেকে সব কাজ খুব তাড়াতাড়ি করছে। আমি রুমের বাইরে আড়াল থেকে দাঁড়িয়ে দেখছি। যতক্ষণ ও আমাকে ডাকবে না রুমে প্রবেশ করা নিষেধ। আর আজ অবধি সেই দিন আসেনি যে অব্র আমাকে অফিসে যাওয়ার আগে রুমে ডাকবে। হঠাৎ করে কেন জানি না ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাবাকে টাই পরিয়ে টাই বাঁধা শিখেছিলাম, যাতে প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় নিজের বরকে টাই বেঁধে দিতে পারি। তখন আমার ক্ষুদ্র হৃদয় এই ভাবনাটা আসেনি যে আসলে এই স্বপ্ন শুধু স্বপ্নই হয়ে থেকে যাবে। শাশুড়ি আম্মু ডাক দেওয়ায় ভাবনা ছেদ হলো। রান্নাঘরে গেলাম, তখন শাশুড়ি আম্মু হাতের নাস্তার ট্রে ধরিয়ে দিয়ে বলল, অব্রকে নাস্তার রুমে দিয়ে আসতে, না হলে ও নাস্তা করা ছাড়াই বেরিয়ে যাবে। এই সময় রুমে যাওয়া ঠিক হবে কিনা তা ভাবছিলাম। শাশুড়ি আম্মু বলল, যাও মা, দেরি হয়ে যাবে। আমি জানি আমি এখন রুমে গেলে অব্র ভীষণ রেগে যাবে, কিন্তু যদি না যাই তাহলে ও নাস্তা না করে চলে যাবে। যা হওয়ার হবে, আমি যাবই। রুমের দরজার সামনে গিয়ে নক করলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস, নিজের রুমে নিজেই নক করে ঢুকতে হয়। অব্র বিরক্তি নিয়ে আমার দিকে তাকালো। কি চাই? আমি বললাম, মা নাস্তা পাঠিয়েছে। অব্র বলল, নিয়ে যাও, আমার এখন সময় নেই। আমি বললাম, আপনি কি খালি পেটেই অফিসে যাবেন? অব্র বলল, সেটা আমার ইচ্ছে, আর তোমাকে বলছি না আমার উপর স্ত্রীর অধিকার দেখাবে না। আমি বললাম, দেখুন, আপনি আমাকে স্ত্রীর অভিনয় করতে বলেছেন আর আমি সেটাই করছি। এখন আপনি যদি নাস্তা না করে বেরিয়ে যান তাহলে মা সন্দেহ করবে। আমি নিয়ে যাচ্ছি নাস্তা। অব্র বলল, এই দাঁড়াও, নাস্তা রেখে যাও। আমি বলল, বাহ, শাশুড়ি আম্মুর কথা বলতে ভালোই, খুব নাটক করতে শিখেছ। আমি নাস্তাটা রেখে চলে এলাম। আজ প্রথমবারের মতো অব্র আমার কথা শুনল। নিজের অজান্তেই কখন জানি না
ভালোবেসে ফেলেছি এই নিষ্ঠুর মানুষটাকে, নিষ্ঠুর ব্যবহারটাকে। কিন্তু কি লাভ যে মানুষটা কিছুদিন পর অন্য কারো হয়ে যাবে তাকে ভালোবেসে? শুধু কষ্টই যে পেতে হবে। তার মনের কোথাও তো আমি নেই, শুধুমাত্র ঘৃণা করে অভ্র আমাকে। তার চেয়ে ভালো 6 মাস শেষ হওয়ার অপেক্ষা করি। অভ্র অফিসে চলে যাওয়ার পর আমি প্রত্যেক দিন মতো রুম গোছাতে এলাম। বিছানার উপরে একটা কারো ফোনটা রিসিভ করলাম। অভ্র বলল, আজও ফোন ভুলে রেখে গেছি অফিসে। দৌড়ে বারান্দায় গেলাম এই আশায় যে ও এখনো যায়নি, কিন্তু আফসোস ওর গাড়িটা। যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তার মানেও চলে গেছে। প্রত্যেক দিনও দুপুরে শাশুড়ি আম্মুর ফোনে কল দিয়ে ও খেয়ে নিয়েছে কিনা এটা বলতো, তারপরে আমি খেতাম। আজও কিভাবে বলবে আর আমি কিভাবে জানবো খেয়েছে কিনা? শাশুড়ি আম্মুকে গিয়ে বললাম ও ফোন রেখে গেছে। তখন শাশুড়ি আম্মু যা বলল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। শাশুড়ি আম্মু বলল, মা তুমি অব্রর অফিসে গিয়ে ওর ফোনটা দিয়ে এসো। এটা কি বলছেন উনি? যে ছেলে আমাকে নিজের রুমে সহ্য করতে পারে না, আমি কিভাবে তার অফিসে যাব? শাশুড়ি আম্মু বলল, এত ভয় পাচ্ছ কেন? তোমার বরের অফিস, তুমি তো যাবে, সেটা নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? আমি নিজেও তো মাঝে মাঝে তোমার শ্বশুর আব্বুর অফিসে যেতাম, বিভিন্ন অজুহাতে আমাকে ডাকতো। এই বলে মা হেসে দিল। আমি মনে মনে বললাম, আমার কপাল তো আর আপনার মতো নয়। মুখে বললাম, না মা, আমি অফিসে গেলে ভালো দেখায় না, আমি যাব না। আমি বলছি তো কিছু হবে না, তুমি যাও। এখন যদি আমি না করি হয়তো আমার শাশুড়ি আম্মু সন্দেহ করবে, তাই ছটফট করে রেডি হয়ে নিলাম। অব্রর ফোন নিয়ে গাড়িতে উঠে বসলাম। ড্রাইভার আমাকে নিয়ে যেতে লাগলো। হার্টবিট ক্রমশ বেড়ে চলছে। জানি না আজ আমার জন্য কি অপেক্ষা করছে। দেখতে দেখতে অফিস চলে এলো। ড্রাইভার গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে রইল। আমি ধীরে ধীরে গাড়ি থেকে নামলাম। ড্রাইভারকে বললাম আমি না আসা পর্যন্ত অপেক্ষা করতে। অফিসে ঢোকার পর রিসিপশনে গিয়ে বললাম, আমি মিস্টার অব্র চৌধুরীর সাথে দেখা করতে চাই। রিসিপশনের মেয়েটি জিজ্ঞাসা করলো, ম্যাম আপনি ওনার কি হন? কি বলবো, নিজেকে কিভাবে অব্রর স্ত্রীর পরিচয় দিব? আমি তো অব্রর চুক্তির বউ। রিসিপশনের মেয়েটির কথায় ঘোর কাটলো। মেয়েটা আবার জিজ্ঞেস করছে, কি হলো ম্যাম? আমি বললাম, জি আমি ওনার স্ত্রী। জাস্ট 1 মিনিট ম্যাম। উনি কাকে যেন কল করে ডাকলেন। একটা পিয়ন এসে আমাকে অব্রর কেবিনে নিয়ে গেল। অব্রর কেবিনে ঢুকতেই অব্র পিয়নকে যেতে বলল, তারপর ঠাস করে দরজা বন্ধ করে দিল। আমি আওয়াজ শুনে ভয় পেলাম। কি চাই তোমার? আমাকে কি শান্তি মতো বাঁচতেও দেবে না? আসলে এটা বলে আমি চুপ হয়ে গেলাম। অব্র অমনি বলল, তোমার মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে। সকালে তোমার কথা মতো নাস্তা করেছি বলে চোখে সর্ষে ফুল দেখছো। আমি বললাম, দেখুন আপনি আপনার ফোনটা বাসায় রেখে আসলেন। আমার কথা শেষ করার আগেই ফোনটা কেড়ে নিয়ে একটা আছাড় মেরে টুকরো টুকরো করে ফেললো। খুব ভয় পেয়ে চোখ বন্ধ করে নিলাম আমি। অব্র বলল, কতবার বলছি তোমায় আমার সামনে স্ত্রীর সাজার কোনো দরকার নেই। আমি তোমাকে শুধু ঘৃণা করি। শুনতে পাচ্ছ? শুধু ঘৃণা করি। আই জাস্ট হেট ইউ। চেঁচিয়ে বলল, বের হয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও। অফিসের সব স্টাফের সামনে এভাবে অপমান করলো আমায়। কি অন্যায় করেছি আমি আল্লাহ? কোন পাপের শাস্তি দিচ্ছ আমায়? দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। অনেক কষ্টে কান্না চেপে রাখলাম ড্রাইভারের সামনে। বাসায় এসেই কারোর সাথে কথা না বলে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম।
বাথরুমে গিয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। এখন আমার কান্না কেউ শুনতে পাচ্ছে না, কেউ না। অনেকক্ষণ ভেজার পর বের হলাম আর শাশুড়ি আম্মুর কাছে গেলাম। উনি কান্না করছিলেন। আমি গিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। উনি বললেন, কি হয়েছে মা? অব্র কিছু বলেছে? না, আজ মায়ের কথা খুব মনে পড়ছে। আমি কি তোমার মা না? আমি কি তোমাকে মায়ের চেয়ে কম ভালোবাসি? তুমি তো আমার মেয়ে। না মা, আসলে তা নয়। আসলে অনেকদিন মাকে দেখি না, তাই। পাগলি মেয়ে একটা। এ কি মা, তোমার গায়ে তো জ্বর। হঠাৎ মাথাটা ঝিমঝিম করে উঠল। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি আমি আমার রুমের বিছানায় শুয়ে আছি, আর পাশে শাশুড়ি আম্মু কেঁদে কেঁদে আমার মাথায় জলপট্টি দিচ্ছে, আর ওনার পাশে ডাক্তারের সাথে আমার শ্বশুর আব্বু কথা বলছে। আমার বৌমা ভালো হয়ে যাবে তো ডাক্তার? ওনাকে জ্বর কমার ইঞ্জেকশন দিয়ে দিছি, আর কিছু ওষুধ দিয়েছি, এগুলো খেলে জ্বর কমে যাবে। জি ধন্যবাদ। চলুন আপনাকে এগিয়ে দেই। ওনারা বেরিয়ে গেল। শাশুড়ি আম্মু বলছে, অব্রকে ফোন দিলাম, কিন্তু ওর ফোন তো সুইচ অফ, আর রাতও তো কম হলো না, এখনো ফিরছে না, কেন জানি না। আমি জিজ্ঞেস করলাম, কয়টা বেজেছে? শাশুড়ি আম্মু বলল, রাত 11টা। আমার চিন্তা শুরু হলো, অব্র তো এত দেরি করে না কখনো। আজকে আমার উপর রেগে আছে বলে বাসায় আসছে না। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। অব্র এসে গেছে। শাশুড়ি আম্মু ওকে বকা দিতে লাগলো। আমি শুয়ে শুয়ে ভাবছি, আর তো মাত্র কয়েকটা মাস বাকি, এরপর সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। জানি না কি আছে আমার ভাই। আজ আমাদের বিয়ের 8 মাস পূর্ণ হলো। তার মানে আর মাত্র 4 মাস পর চুক্তি শেষ হয়ে যাবে, আর সাথে আমার চুক্তির বউয়ের অভিনয়ও। অব্রর অফিসের শার্ট আয়রন করছি, তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তানিশার নাম ভেসে উঠল। তানিশা আমার কলেজ লাইফের ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড বললে ভুল হবে, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। কেউ কাউকে ছাড়া কিছুই বুঝতাম না। 2 মাস হলো ওর বিয়ে হয়েছে, অবশ্য লাভ ম্যারেজ। দেখ, পুরনো কথা বলতে গিয়ে ফোনটাই রিসিভ করা হলো না, তাই এবার আমি ব্যাক করলাম। আমি হ্যালো বললাম। তানিশা, কি রে, বর পেয়ে আমাদের ভুলে গেছিস? আমি বললাম, কি যে বলিস? তানিশা বলল, তো কেমন আছিস? আমি বললাম, এই তো ভালো আছি। তারপর তানিশা বলল, পাপেল আমাকে খারাপ থাকতে দেবে না, আমাকে সব সময় ভালো রাখে। তোর কি খবর? এখন আমি বললাম, অব্র আমাকে অনেক ভালোবাসে। আমাদের দুজনের ভিতরে অনেক ভালো সম্পর্ক চলছে। আমি কিছু বলতে না বলতে অব্র আমাকে অনেক বেশি সুখে রাখে, যা তুই কল্পনাও করতে পারবি না। জানি এটা মিথ্যে, তবুও তানিশার কাছে আবার বরকে তো বড় করতেই হবে। তানিশা বলল, ভালো তো বাসতেই হবে। তুই তোর সব ভালোবাসা তো ফিউচার বরের জন্য জমিয়ে রেখেছিস। কলেজ লাইফে এত প্রপোজ পেয়ে তোর একটাই কথা ছিল, তোর সব ভালোবাসা শুধু তোর বরের জন্য, তাই না রে? আমি বললাম, তো তোর কথা বেড়াতে যাচ্ছিস না? তানিশা বলল, ও শিট, ভুলেই গেছি তোকে বলতে, আমি আর পাবেল মহামায়াতে বেড়াতে যাচ্ছি, আর আমরা চাই তুই আর অব্র আমাদের সাথে জয়েন কর। আমি নির্বাক হয়ে গেলাম, যার সাথে 8 মাসের শপিং পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয়নি আমার, সেখানে মহামায়া তো কল্পনাই বাইরে। আমি বললাম, আসলে অব্র অফিসে অনেক কাজ রে, এইবার তোরা ঘুরে আয়, আমরা পরের বার যাব। তানিশা বলল, দেখ, আমি তোর কোনো কথা শুনবো না, তুই অব্রকে ফোনটা দে, আমি বুঝিয়ে বলল। আমি বললাম, প্লিজ দোস্ত, একটু বোঝার চেষ্টা কর। তানিশা বলল, ঠিক আছে, তাহলে আমরা যাব না,
এত কষ্ট করে প্ল্যানিং করলাম আর তুই কিনা যাবি না। আমি বললাম, দেখ পাগলি, পাগলামি করবি না, পরিস্থিতি বুঝতে হবে তোকে। তানিশা বলল, এটা তুই বুঝিস যে তৃষা কলেজ লাইফে এত চঞ্চল ছিল, সে কিনা এখন সাংসারিক হয়ে যাচ্ছে। অ্যামেজিং, এত চেঞ্জ। আমি আচ্ছা তানিশা, আমি তোর সাথে পরে কথা বলবো, অব্র অফিসের সময় হয়ে গেছে। তানিশা বল, ওকে রাখছি, ভালো থাকিস। আমি বললাম, বাই, নিজের খেয়াল রাখিস। ঠিক তখনই অব্র চলে এলো। অব্র এসে বলল, সে কখন শার্টটা আয়রন করতে দিয়েছি আর তুমি এখানে আড্ডা মারছো। আমি বললাম, না আসলে আমার এক বান্ধবী। অব্র বলল, ও বুঝছি, আমি যেহেতু ইরাকে ভালোবাসি তাই তুমিও তোমার লাইন সেটিং করে ফেলছো। আমি বললাম, দেখুন আপনি আমাকে ভুল বুঝছেন। অব্র বলল, ভুল তো এতদিন বুঝতাম যে তুমি একটা ভদ্র পরিবারের মেয়ে, এখন তো দেখছি নিজের বর থাকতে অন্য কারোর সাথে অবৈধ প্রেম করছো। আমি বললাম, প্লিজ চুপ করুন। অব্র বলল, কি চুপ করবো আমি? আর মাত্র 4 মাস, এরপর তুমি যার সাথে খুশি পীড়িত করবে। এখন আমার শার্টটা তাড়াতাড়ি আয়রন করে আমাকে উদ্ধার করো। এই বলে দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে গেল। ছেলেটা আমাকে এত অপমান করে কি পায়? চুক্তির হলো আমি তো ওর স্ত্রী, আমাকে ভালোবাসতে না পারলেও অন্তত ঘৃণা না করুক। ওর শার্টটা বিছানায় রেখে বারান্দায় চলে গেলাম। আকাশের দিকে তাকিয়ে ভাবছি, জীবনটা কেন এমন হলো? আমার সবচেয়ে বড় কষ্ট এটা নয় যে আমার বর আমাকে ভালোবাসে না বা আমার সামনে অন্য একটা মেয়ের সাথে রাতের পর রাত কথা বলে কাটায়। কষ্ট তো এটাই, সকলের সামনে আমার সব কষ্ট লুকিয়ে সুখে থাকার অভিনয় করতে হয়। আর সবাই আমার এই অভিনয়কে বাস্তব ভাবে যে আসলে আমি সুখে আছি। মাঝে মাঝে ইচ্ছে করে চিৎকার করে সবাইকে বলি, না আমি সুখী নাই, খুব কষ্টে আছি, আমি খুব কষ্টে আছি। এতদিন মাকে দেখেছি, খুব ইচ্ছে করে মায়ের কোলে মাথা রেখে নিজের সব কষ্টের কথা বলে ফেলেছি। পারি না, আমি কাউকে কিছু বলতে এখন পারছি না। বারান্দা থেকে দেখছি অব্র গাড়ি নিয়ে অফিসে চলে গেল। চোখের জল মুছে শাশুড়ি আম্মুর কাছে গেলাম। ওনার কাছে গেলে আমি সব কষ্ট ভুলে যাই। গিয়ে দেখলাম উনি খুব খুশি। খুশির কারণ জানতে চাইলে উনি বলল, পাশের বাসায় ভাবির এক ফুটফুটে ছেলে হয়েছে। উনি আমাকেও সাথে নিয়ে বেবিটাকে দেখতে গেলেন। খুব কিউট বাবুটা, বাবুটা ঘিরে আছে। আজ তাদের বাসা আনন্দে বন্যা বয়ে যাচ্ছে। সত্যি এই নিষ্পাপ শিশুরাই পারে সবাইকে নিমেষে আনন্দ দিতে। শাশুড়ি আম্মু অনুরোধে বাবুটা কোলে নিলাম। অনুভূতিটা কেমন ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। বাবুটা আমার কোলে, তার ছোট্ট ছোট্ট হাত পা নাড়িয়ে খেলছে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এখন আমার মন খুব ভালো হয়ে গেল। বাসায় ফেরার পর শাশুড়ি আম্মু আমার হাত ধরে বলল, মামনি তোমার কাছে একটা জিনিস চাই, দেবে? আমি বললাম, বলুন মা, আপনার কি চাই? আমার শাশুড়ি বলল, মা আমি আর তোমার শ্বশুরাব্বু চাই তোমার কোলে আলো করে একটা ফুটফুটে সন্তান ঘরে আসুক। আমাদের তো ইচ্ছে করে একটা ছোট দাদু ভাইয়ের সাথে খেলা করতে। বলো, ছেলে হোক আর মেয়ে হোক, একটা হলেই চলবে। কি দেবে তো? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হে, আমি কি শুনছি? আমি শাশুড়ি আম্মুর হাত ছেড়ে দৌড়ে রুমে চলে এলাম। কি বলবো ওনাদের? আমি যে কোনোদিন তাদের এই আশা পূরণ করতে পারবো না, কোনোদিন না। আমি তো আর 4 মাস অব্রর স্ত্রী। আর যে অব্র আমাকে এত ঘৃণা করে, তার কাছে আমি কোন মুখে সন্তান চাইবো? খুব কান্না পাচ্ছে আমার। বারবার মনে পড়ছে বাবুটা আমার কোলে খেলছিল। আমারও তো এমন একটা আদরের সন্তান হতে পারতো, কিন্তু না, আমি তো কোনোদিন মা হওয়ার সুযোগ পাবো না। আর 4 মাস পর কোথায় আমার ঠাঁই হবে আমি তো সেটাই জানি না। তাহলে আমি কেন এইসব ভাবছি? না তৃষা, তুই অব্র চুক্তির বউ, আর চুক্তির বউ এসব ভাবতে নেই। আমার বিবেক শুধু এটাই বলতে লাগলো, আর এটাই তোর নিয়তি।
তোকে শক্ত হতে হবে। অব্রের সুখের দিকে তাকিয়ে তোকে তোর নিয়তিকে মেনে নিতে হবে। হ্যাঁ, আমাকে পারতেই হবে। অব্র আমাকে ভালোবাসে না, তাতে কি? আমি তো ওকে ভালোবাসি, আর ওর সুখ যদি আমার চলে যাওয়ার মধ্যে থাকে তবে আমি তাই করব। আর মাত্র 4 মাস আমাকে একইভাবে অভিনয় চালিয়ে যেতে হবে। আমার বাবা মা হজে চলে গেলেই আমিও চলে যাব অজানা উদ্দেশ্যে। এরপর আমার অব্র ইরাকে নিয়ে সুখে থাকবে, আর ইরা বাবা মার ইচ্ছেটা পূরণ করতে পারবে। ততদিন আমি কোনো মতে তাদের ম্যানেজ করে নেব। রাতে অব্র বাসায় এসে খাবার খেয়ে শুয়ে পড়ল। আমিও কাজ শেষ করে রুমে আসলাম। তখন যা দেখলাম ভয় পেয়ে গেলাম। দেখলাম অব্র আমার ফোন কার সাথে যেন কথা বলছে। আমি এগিয়ে আসতেই ফোনটা আমাকে দিয়ে হাসি মুখে বলল, নাও কথা বলো। চেয়ে দেখি তানিশার নাম্বার। চমকে উঠলাম। তানিশা উল্টাপাল্টা কিছু বলল না তো অব্রকে? ভয়ে ভয়ে ফোনটা কানে নিলাম। হ্যালো, অব্রর সাথে কথা বললাম রে। ও তো বলছে ও এখন ফ্রি, আর তুই চাইলে অফিস থেকে ছুটি নিবে। নিজের কানকে যেন বিশ্বাস করাতে পারছি না। আর চোখে অব্রের দিকে চেয়ে দেখলাম ও মুচকি হাসছে। আমি আচ্ছা ঠিক আছে। তানিশা বলল, শোন, কাল আমি আর তুই শপিং করব, রেডি থাকবি। এই বলে ফোন কেটে দিল তানিশা। অব্রর কাছে গেলাম। এসবের মানে কি? আপনি ওর কাছে মিথ্যে বললেন কেন? অব্র বলল, আমি তো মিথ্যে বলিনি। আমি বললাম, মানে খুব সোজা। তুই আমার জন্য 8 মাস ধরে অভিনয় করে উপকার করছো। অব্র সেই ডায়েরি যেটা ধরার কারণে আমাকে চর মেরেছিল, ও এটা এখানে কেন এনেছে? আমি অবাক হয়ে অব্রর দিকে তাকিয়ে আছি। অমনি অব্র আমাকে বলছে, তুমি আমার জন্য 8 মাস ধরে অভিনয় করে উপকার করছো, বিনিময়ে আমারও কিছু করা উচিত, তাই না? এমনিও আমি ফ্রিতে কাউকে দিয়ে কাজ করাই না। আমি বললাম, দেখুন, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। অব্র বলল, এত কথা না বলে চুপ করে ঘুমাও। আর ওই ডয়ারে 10,000 টাকা আছে, কাল শপিং করতে লাগবে। আমি বললাম, দেখুন, আমি এতদিন যা করেছি সেগুলো মন থেকে করেছি। আপনার বাবা মাকে আমি নিজের বাবা মায়ের মতো ভালোবাসি, আর বিশ্বাস করুন, ওগুলো অভিনয় ছিল না। পিছনে ফিরে দেখি অব্র ঘুমিয়ে পড়েছে। তার মানে আমার কোনো কথাই শুনেনি। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে উঠেই তানিশার সাথে শপিং মলে গেলাম। তানিশা নিজের জন্য আর আমার জন্য ম্যাচিং করে শাড়ি কিনলো। ওর এই অভ্যাসটা এখনো যায়নি। কলেজ লাইফেও ও সব কিছু আমার সাথে ম্যাচিং করে কিনতো। যাই হোক, আমি শাশুড়ি আম্মু আর আব্বুর জন্য জামা কিনলাম। তানিশা পাবেলের জন্য শার্ট কিনছে। তানিশা পাবেলের জন্য শার্ট কিনে আমাকে বলছে, কিরে, তুই অব্রের জন্য কিছু নিবি না? তানিশার সামনে ইচ্ছে না থাকা সত্ত্বেও অব্রের জন্য কালো রঙের একটি শার্ট কিনলাম। আমি জানি অব্র জান গেলেও এটা পরবে না। শপিং শেষে বাসায় ফিরলাম। আর মাত্র 2 দিন পর আমরা মহামায়ার উদ্দেশ্যে যাত্রা করব। শাশুড়ি আম্মুকে ওনাদের জন্য আনা গিফট দিতেই বললেন, পাগলি মেয়ে, ঘুরতে তুই যাচ্ছিস, আমরা না। শ্বশুর আব্বু বললেন, দেখতে হবে না বৌমাটা কার। এই কথায় সবাই হেসে দিল। আমি রুমে এসে অব্রের জন্য কেনা শার্টটা আলমারিতে রেখে দিলাম। আমি জানি এটার স্থান এই আলমারি ছাড়া আর কোথাও হবে না। 2 দিন পর আজ আমরা মহামায়ার যাব ট্রেনে করে। আমি যে শাড়িটা তানিশার সাথে ম্যাচ করে কিনছিলাম সেটা পরলাম। আর অব্র আমাকে অবাক করে দিয়ে আমার আনা শার্টটা পরল। আমি হাঁ করে তাকিয়ে আছি।
বলে কাছে এসে অব্র আমাকে বলল, আমি এই শার্টটা না পরলে তোমার ফ্রেন্ড সন্দেহ করত। এছাড়া অন্য কিছু ভাবার চেষ্টাও করো না। আমাদের সিট পাশাপাশি পড়েছে, আর তার বিপরীতে তানিশাদের সিট। ওরা দুজনেই খুব হেসে কথা বলছে। আমরা দুজন শুধু নীরব। নীরবতা ভেঙে আমি জিজ্ঞেস করলাম, ইরা কি জানে যে আপনি আমার সাথে ঘুরতে যাচ্ছেন? অব্র বলল, সেটা না জানলেও তোমার চলবে। আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর দরকার নেই তোমার। চুপ করে বসে আছি। কি দরকার কারোর সাথে কথা বলে অপমানিত হওয়া? তার চেয়ে চুপ করে থাকা। যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। জানালা দিয়ে ট্রেনের বাহিরের দৃশ্য দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ভেবেছিলাম ঘুম থেকে উঠে দেখব আমি অব্রর কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিলাম, কিন্তু না, প্রত্যেকবারের মতো এবারও আমার কল্পনা শুধু কল্পনাই থেকে গেল। আমি জানালার পাশে হেলান দিয়ে ঘুমিয়েছিলাম। উঠে দেখলাম অব্র এখনো ঘুমিয়ে আছে। পাশের একটা লোককে জিজ্ঞেস করলাম, মহামায়া পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? উনি বললেন, আর ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব। দেখলাম অব্র জেগে গেছে। না বুঝেই ওকে সরি বলে দিলাম। ভাবলাম আমি হয়তো কথা বলায় ওর ঘুম নষ্ট হয়েছে। অব্র আমার দিকে তাকিয়ে কিছু বলল না। ফোন নিয়ে সিট থেকে উঠে গেল। হয়তো ইরার সাথে কথা বলতে গেছে। ঠিক 1 ঘন্টা পর আমরা মহামায়া স্টেশনে চলে এলাম। আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এখনো বিশ্বাস হচ্ছে না অব্র সত্যি আমাকে নিয়ে ঘুরতে এসেছে। আমরা সবাই ট্রেন থেকে নেমে পাশের একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিলাম। রেস্টুরেন্ট থেকে বের হয়ে তানিশাকে বললাম, সত্যি জায়গাটা খুব সুন্দর। এইটুকু দেখে অবাক হচ্ছিস? এখন তো অনেক কিছু দেখার বাকি আছে। আমি বললাম, তা তো বটেই। এই বলে একটু হেসে দিলাম। লাস্ট কবে হেসেছিলাম মনে নেই। যে আমি কিনা কলেজ লাইফে সারা দিন হাসতাম আর অন্যদেরও হাসিতে মাতিয়ে রাখতাম, সে আমি এখন হাসতে ভুলে গেছি। অবাক লাগে। তানিশা বলল, কিরে কি ভাবছিস? আমি বললাম, না কিছু না, চল। একটা হোটেল বুক করলাম আমরা। 2টা রুম নিলাম। আজ দুপুরে খেয়ে ঘুরতে বের হব। ফ্রেশ হতে রুমে চলে এলাম। অব্র মনে হয় এত জার্নি করে খুব টায়ার্ড, তাই রুমে এসেই ঘুমিয়ে পড়ল। আমিও ফ্রেশ হতে চলে গেলাম। এখানে ঢাকার তুলনায় শীত একটু বেশি, তবে প্রকৃতিটা অসম্ভব সুন্দর। ব্যাগ থেকে জামা কাপড় বের করার সময় দেখলাম অব্রর সেই ডায়েরি, যেটা ধরার কারণে আমাকেও চড় মেরেছিল। ও এটা এখানে কেন এনেছে? ডায়েরি লিখতে তো তেমন একটা দেখি না ওকে। সে যাই হোক, ওর জিনিসে হাত দেওয়ার অধিকার আমার নেই, তাই ডায়েরিটা আগের জায়গায় রেখে দিলাম। যতই দিন যাচ্ছে আমার দুশ্চিন্তা বেড়ে চলছে। অনেক সময় শাশুড়ি আম্মুর কাছে গিয়ে কান্না শুরু করি। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলেন, পাগলি মেয়ে। এমনভাবে কাঁদছে যেন আমরা। দুপুরবেলা অব্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আমি অপেক্ষা করছিলাম অব্র রুম থেকে বের হওয়ার পর আমি বের হব। অব্র যাওয়ার সময় বলল, কি হলো, কার জন্য অপেক্ষা করছো? আমি বললাম, না মানে আপনি যাওয়ার পর আমি যাব। অব্র বলল, কেন? আমার সাথে গেলে কি তোমার প্রেস্টিজ চলে যাবে নাকি? আমি বললাম, দূর, তা কেন হবে? আপনি নিজেই তো
আপনার থেকে দূরে থাকতে বলেছেন, তাহলে একসাথে কিভাবে যেতে পারি? অব্র বলল, সেটা বাসার জন্য, আর এটা হোটেল। এখানে সবাই জানে আমরা হাজবেন্ড ওয়াইফ। একসাথে না গেলে উল্টো ঝামেলায় পড়ব। এখন চলো। ছেলেটা আসলেই আজব, কখন কি বলে নিজেও জানে না। শত হোক আমার বর, ওর কথা তো শুনতেই হবে। তাই কথা না বাড়িয়ে ওর সাথে নিচে গেলাম। দেখলাম তানিশারা টেবিলে বসে আছে। আমরা যেতেই তানিশা বলল, এখন আসার সময় হলো তোর? সে কখন থেকে ওয়েট করছি তোর জন্য। আমি বললাম, আসলে অব্র ঘুমিয়েছিল তাই। অব্র বলল, ও, আমি ঘুমাচ্ছিলাম, আর তুমি যে রেডি হতে এত সময় লাগালে সেটা বলবে না? অব্র দারুণ অ্যাক্টর, নোবেল প্রাইজ দেওয়া উচিত। তানিশা বলল, এবার নিজেরা টক শো শুরু করছিস, চুপ করে খেতে বস। আমাদের বের হতে হবে। সবাই একসাথে লাঞ্চ করে নিলাম, তারপর বের হলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। অনেক জায়গায় ঘুরলাম আমরা, আর অব্রর অভিনয় দেখে তো মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। তানিশাদের সামনে খুব কেয়ার করতে লাগলো। পাহাড়ের ঢালি দিয়ে হাঁটছি, তখনই অব্র বলল, এই তুমি সাবধানে হাঁটতে পারো না? এখনই তো পড়ে যেতে। মনে মনে বললাম, পড়ে গেলে তো তোমার উপকার হতো, আপদটা নিজে থেকে বিদায় হয়ে যেত। তবু আমি ওর কাছে খুব কৃতজ্ঞ। কখনো ভাবতেই পারিনি অব্র আমাকে এমন সুন্দর এক মুহূর্ত উপহার দিবে। আমি আর তানিশা অনেকগুলো সেলফি নিলাম। ওদের সামনে অভিনয় করতে অব্র আমার সাথে সেলফি নিল। অবশেষে সন্ধ্যায় হোটেলে ফিরে এলাম। আজকের দিনটার কথা সত্যি কোনোদিন ভুলতে পারবো না। আজ অনেকদিন পর মন খুলে হাসলাম, অনেক মজা করলাম। ভাবলাম অব্রকে একটা ধন্যবাদ দেয়া দরকার। ও আমাকে না নিয়ে আসলে তো কখনো এমন একটা সুযোগ পেতাম না। রুমে আসার পর অব্রকে ডাকলাম, শুনছেন? অব্র বলল, কি? আমি বললাম, ধন্যবাদ। অব্র বলল, কিসের জন্য? আমি বললাম, আমাকে এখানে নিয়ে আসার জন্য। অব্র অমনি হাহা করে হেসে দিল। এটা তো তোমার পাওনা। তুমি এতদিন আমার বাবা মায়ের সামনে অভিনয় করে আমার উপকার করলে, বিনিময়ে তোমাকে এখানে নিয়ে আসলাম। আমি বললাম, সে যাই হোক, তবুও থ্যাঙ্কস। অব্র বলল, তোমার জায়গা অন্য কেউ থাকলেও আমি এটাই করতাম। এই বলে চেঞ্জ করতে চলে গেল। অব্র, আমি তো অন্য কেউ না, তোমার স্ত্রী। সব সময় অপমান না করলে তো পারো। এটা মনে মনে ভাবতেছিলাম, কি আর করার। রাতে ডিনার করে শুতে আসলাম। তখনই অব্র বলল, এখানে তো সোফা নেই, তাই আমাকেও বেডে থাকতে হবে। আমি কিছু বললাম না। অব্র মাঝখানে কতগুলো বালিশ রেখে দিল। ভুল করে বালিশের ওপাশে আসার চেষ্টা করবে না, এটা বলে অব্র আমাকে একটা জোরে ধমক দিল। এখানে যতদিন থাকবে এভাবে থাকতে হবে। কিছু না বলে এপাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। এইভাবে 2 দিন অনেক ঘোরাঘুরি আনন্দ করে কাটালাম। আজ আবার ঢাকায় ফিরে যাব। অব্র ট্রেনের টিকিট বুক করতে চলে গেল। আমি সবকিছু গোছাচ্ছি। বিছানায় দেখলাম একটা গিফটের মতো কিছু একটা। হ্যাঁ, গিফটই তো। হয়তো অব্র ইরার জন্য কিছু কিনেছে। ওটা ওইভাবে পড়ে রইল। আমরা হোটেল থেকে বের হওয়ার পর অব্র ফিরে আসলো, আমাকে জিজ্ঞেস করলো, সব নিয়েছো কিনা? আমি মাথা নাড়লাম। এবার স্টেশন। ট্রেন চলতে শুরু করলো। অব্র আমাকে বলল, সব নিয়েছো তো? আমি বললাম, হ্যাঁ নিয়েছি তো। তবে বিছানার উপর আপনার একটা গিফট পড়েছিল, সেটা নিয়ে নাই। আপনি নিয়েছেন তো? অব্র খুব রেগে গেল। ইডিয়েট কোথাকার, নেওনি মানে? আমি বললাম, আমি মানে করেছি আপনি ইরার জন্য কিছু নিয়েছেন,
আর আপনার জিনিসে হাত দেওয়ার অধিকার তো আমার নেই। অব্র বলল, ইউজলেস একটা, ওইটা তোমার জন্য ছিল। আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। আমি কি ঠিক শুনছি? অব্র কি আমার জন্য গিফটটা নিয়েছিল? আমি বললাম, সরি, আমি তো জানতাম না। অব্র বলল, তুমি জানোটা কি? তুমি বাসায় গেলে বাবা মাকে যখন জিজ্ঞেস করবে আমি তোমাকে কি দিয়েছি, এই জন্য গিফটটা দিয়েছিলাম তোমাকে। নিমেষেই সব খুশিটা মাটি হয়ে গেল। ওটাও অভিনয়ের একটি অংশ ছিল। আমি কেন নিজের চুক্তির কথা ভুলে যাই? আর তো মাত্র 2 মাস বাকি। পুরো রাস্তায় অভ্র আমার সাথে আর একটা কথাও বলেনি। ঢাকায় ফিরে আসলাম। তানিশা থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। দেখলাম দরজায় শাশুড়ি আম্মু আর শ্বশুর আব্বু দাঁড়িয়ে আছে। আমি গিয়ে তাদের সালাম করলাম আর জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম। শাশুড়ি আম্মু জিজ্ঞেস করতে লাগলো কেমন লাগলো বেড়াতে গিয়ে। আমি সব বললাম। তারপর আমার কাছে এসে বলল, আর 2 মাস পর আমি আর তোমার শ্বশুর আব্বু হজে যাব, আর হজ থেকে ফিরে এসে যেন সুখবর পাই। আমার মনে অজানা ভয় ঢুকে যায়। আর 2 মাস পর আনন্দ নয়, কষ্টের খবর পাবেন যে আপনাদের আদরের বৌমা আপনাদের ছেড়ে চলে গিয়ে তার জায়গা ইরা এসে যাবে। দুশ্চিন্তা ঘিরে ধরলো আমায়। কিভাবে থাকবো আমি সবাইকে ছাড়া? আর অভ্র, প্রত্যেক দিন ওর বকা না শুনলে আমার দিন কাটে না। চলে যাওয়ার পর তো আমাকে অপমান করার মতো কেউ থাকবে না। সামান্য ভুল করার জন্য কেউ বকা দেবে না। আমি যে মরে যাব অভ্রকে ছাড়া। কিন্তু অভ্র ইরাকে ভালোবাসে, আর অভ্রকে ওর ভালোবাসার কাছে পৌঁছে দিতে হলে আমাকে চলে যেতে হবে অভ্রর জীবন থেকে চিরকালের জন্য। কিন্তু কোথায় যাব, কার কাছে যাব? এরকম হাজার চিন্তা আমার মাথায় উকি দিচ্ছে। যতই দিন যাচ্ছে আমার দুশ্চিন্তা বেড়েই যাচ্ছে। অনেক সময় শাশুড়ি আম্মুর কাছে গিয়ে কান্না শুরু করি। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলেন, পাগলি মেয়ে, এমন ভাবে কাঁদছে যেন আমরা চিরকালের মতো চলে যাচ্ছি। তখন আমার আরো বেশি কান্না পায়। আফসোস, আমি যদি আম্মুকে বলতে পারতাম যে এটাই সত্যি, আর কদিন দেখা হবে আপনাদের সাথে, তারপরে আমি অনেক দূরে হারিয়ে যাব। কিন্তু পারছি না কারো কাছে নিজের কষ্টের কথা বলতে। তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। এর চেয়ে ভালো কেউ যদি আমাকে বলতো আমি আর বেশি দিন বাঁচবো না, তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। কিন্তু আমাকে তো বেঁচে থেকে আপনজন থেকে দূরে থাকতে হবে। তবুও অপরের সুখের জন্য আমি সব পারবো, সব। যতই যাচ্ছে ততই মনে হচ্ছে কেউ যেন একটু একটু করে আমার প্রাণ বের করে নিচ্ছে। আর মাত্র 1 সপ্তাহ বাকি, এরপর সব শেষ হয়ে যাবে। আমার সংসার, আমার পরিবার, আমার বর, সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। আর আমার স্থানে ইরা আসবে, এই পরিবারের বউ হয়ে, অভ্রর স্ত্রী হয়ে। আর এই অভ্রর সন্তানের মা হওয়ার সৌভাগ্য পাবে। বিধাতার কাছে প্রশ্ন। সবাই বলে উনি যা করেন ভালোর জন্য করেন, তাহলে আমার এই সর্বনাশের পর কোন ধরনের ভালো হবে? এই 1 সপ্তাহ আমি আমার শাশুড়ি আম্মু, আব্বু আর অভ্রের সাথে খুব ভালোভাবে কাটাতে চাই। প্রত্যেকটা দিন আমার জীবনে স্মরণীয় করে রাখতে চাই। যদি পারতাম এই সপ্তাহটা কোনোদিন শেষ হতে দিতাম না। কিন্তু কথায় আছে, সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি আমার জন্যও করবে না। এতক্ষণ ছাদের এক কোণে দাঁড়িয়ে এইসব ভাবছিলাম। সূর্য অনেক আগে অস্তে গেছে, কিন্তু আমার কষ্ট
আগের মতোই আছে। শাশুড়ি আম্মুর ডাকে নিচে এলাম। আমি গিয়ে দেখলাম আজ শ্বশুর আব্বু রান্না করছেন। আমি যেতেই অমনি শ্বশুর আব্বু আমাকে বললেন, দেখো তৃষা মা, তোমার শাশুড়ি আম্মু আমাকে চ্যালেঞ্জ করেছে, আজকের ডিনার আমাকে রান্না করতে হবে। অমনি শাশুড়ি আম্মু বলল, খুব তো বলো, রান্না করা নাকি তোমার বাম হাতের খেলা, আজ আমিও দেখব কেমন খেলা দেখাও। অমনি আমি বললাম, ছাড়ুন না আম্মু, উনি এসব পারেন, আমি থাকতে শুধু উনি কেন কষ্ট করবেন, বাবা আপনি আমাকে দিন। অমনি শাশুড়ি আম্মু বলল, না মা, আজকে আমাকে প্রমাণ দিতে হবে তোমার শ্বশুর আব্বু কতটা রান্না করতে পারে। অমনি শ্বশুর আব্বু বলল, হ্যাঁ আজকে আমিও প্রমাণ দিব, আমিও কম না। শ্বশুর আব্বুর জেদের কাছে আমাকে হার মানতে হলো, তাই দাঁড়িয়ে থেকে ওনার রান্না করা দেখছিলাম। অব্র অফিস থেকে ফিরে এসে আমাদের সাথে যোগ দিল। অমনি অব্র এসে বলল, কি ব্যাপার মা, আজকে বাবুর্চিটাকে চেনা চেনা লাগছে, অনেকটা আমার বাবার মতো দেখতে, বাবার কি ডুপ্লিকেট আছে নাকি? অমনি শ্বশুর আব্বু বলল, হারামি, আমি ডুপ্লিকেট না, তোর বাবার অরিজিনাল কপি। অমনি অব্র বলল, তা বাবা, আজকে তোমার ট্রেন হঠাৎ টিভি রুম ছেড়ে কিচেনের দিকে ব্রেক করলো কেন? শ্বশুর আব্বু বলল, আমাকে তোর মাদার ইন্ডিয়া চ্যালেঞ্জ করেছে, আজকে ডিনার রান্না করতে সবাইকে খাওয়াতে হবে। আমি অব্র বলল, তা তুমি একা করছে কেন? তৃষা তোমাকে হেল্প করবে, কি ব্যাপার হেল্প করবে না? আমি বললাম, আজ ছেলেদের রান্নার চ্যালেঞ্জ, আমি কেন হেল্প করব, পারলে তুমি হেল্প করো, ওনাদের সামনে আমরা একে অপরকে তুমি করে বলি। অব্র বলল, বেশ তাহলে বাবা, চলো কাজে লেগে পড়ি। আমাকে শাশুড়ি আম্মু টেনে টিভি রুমে নিয়ে এলেন। আমরা টিভি দেখছি আর কিচেন থেকে ঠুসঠাস আওয়াজ আসছে। শাশুড়ি আম্মু একটু হেসে বললেন, কে জানে আজ কপালে ডিনার জুটবে কিনা। ওনার কথায় আমিও হেসে দিলাম। বাপ ছেলে ঠিক 9টায় খাবার টেবিলে আমাদের ডাকলেন। আমরা গিয়ে তো অবাক, ওনারা অনেক রান্না করেছেন, মাছ, মাংস, সবজি, ডাল, লাচ্ছি, আরো অনেক কিছু। আমি আর শাশুড়ি আম্মু তো খেয়ে অবাক, তারা এত রান্না করলো কিভাবে, আর এত টেস্ট রান্না তো ওনাদের জন্য অসম্ভব। আমি যতটুকু শুনেছি, অব্র ডিম অমলেট করা ছাড়া আর কিছুই পারে না। তাহলে আজ এত কিছু, যাই হোক, সবাই খাওয়ার শেষে নিজেদের রুমে চলে গেল। আমি বাকি খাবার ফ্রিজে রাখতে কিচেনে এলাম। কিচেনে আসতেই ওদের রান্নার সিক্রেট আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। সব রান্না ওরা রেস্টুরেন্ট থেকে আনিয়েছে, আর প্যাকেটগুলো ফ্রিজের পিছনে লুকিয়ে রেখেছে যাতে আমরা টের না পাই। হায় রে কপাল, আমার শ্বশুরাব্বু শেষ পর্যন্ত চিটিং করে চ্যালেঞ্জে জিতলেন। আমিও প্যাকেট আগের জায়গায় লুকিয়ে রেখে আমার রুমে চলে এসলাম। এসে দেখি অব্র ল্যাপটপ নিয়ে কি যেন করছে। আমি যেতেই বলল, বাবা মায়ের জন্য হজে যাওয়ার জন্য টিকিট বুক করছি, তুমি কোথায় যাবে ঠিক করছো? তাহলে তোমার জন্য টিকিট বুক করে দেই। আমার ভিতরটা যেন দুমড়ে মুচড়ে উঠল। আমাকে তাড়িয়ে দেওয়ার এত তাড়া। অব্রর কথায় ভাবনা ছেদ হলো। কি হলো, কিছু বলছো না কেন? আমি বললাম, আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, সময় মতো আমি চলে যাব। আমার চুক্তি মতো তো এটা লেখা ছিল যে আমি কোথায় যাব সেটা আপনাকে বলে যেতে হবে না। অব্র বলল, অ্যাজ ইউ উইশ, গুড নাইট। এই বলে অব্র সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ল। আমিও গিয়ে শুয়ে পড়লাম। আর মাত্র 3টা রাত আমি এই বাড়িতে আছি, আর মাত্র 3টা দিন পর আমার আর অব্রর বিবাহ বার্ষিকী। আর এই বিবাহ বার্ষিকী সবচেয়ে বড় উপহার ওই দিন আমার চিরকালের মতো আলাদা হয়ে যাওয়া। অনেক দিন হলো আমার ঘুম আসে না, আমি সারা রাত জেগে কাটিয়ে দিই, এখনো জেগে আছি, ঘুমাতে মন চায় না,
কেটে যায় আমার নির্ঘুম রাত। সকাল হলো, অভ্র এখনো ঘুমাচ্ছে। কিচেনে গিয়ে নাস্তা বানালাম। সবাই উঠে ফ্রেশ হলো। নাস্তা করে অভ্র প্রতিদিনের মতো অফিসে চলে গেল। কাল শাশুড়ি আম্মু আর আব্বু চলে যাবেন, তাই ওনাদের ব্যাগ গোছানো সাহায্য করছিলাম। তখনই, মা, আমরা যাওয়ার পর অভ্রর খেয়াল রেখো, কখনো ওকে ছেড়ে যেও না। তুমিও জীবন সাথী, সারা জীবন ওর পাশে থাকবা, কথা দাও আমায়। আমি আর কান্না ধরে রাখতে পারলাম না, কেঁদেই যাচ্ছি। বুঝাতে পারছি না ওনাদের কি জবাব দেব। উনি আমার কান্না দেখে অবাক হচ্ছেন, আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? কোনো সমস্যা হলে আমাকে বলো। আমি কি করেছি? শেষ মুহূর্তে আমি অভ্রর ভালোবাসাকে হার মানতে হবে? আমাকে শক্ত হতে হবে? না মা, আপনাদের ছাড়া থাকতে খুব কষ্ট হবে, তাই নিজেদের খেয়াল রাখবেন আপনারা। তা তো রাখবই, আমাদের তো বেঁচে থাকতে হবে। তোর কোলে অভ্রর সন্তান দেখা ছাড়া আমরা কোথাও যাব না। আমরা এসে যেন সুসংবাদ পাই। আমি কিছু না বলে রুমে চলে এলাম। ওনারা আমার উপর এত দায়িত্ব দিয়ে যাচ্ছেন, আর আমি কিনা একটাও পূরণ করতে পারবো না। আরেকটা নির্ঘুম রাত শেষে সকাল হলো। বাবা মা রেডি হয়ে বের হচ্ছেন। অভ্র তাদের এয়ারপোর্ট অব্দি আগিয়ে দিয়ে আসলো। ওনারা শেষবারের মতো আমাকে জড়িয়ে ধরলেন। মনের ভিতরে একটা অজানা কষ্ট, মন ভরে তাদের দেখে নিচ্ছি। হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজ সব হারিয়ে যাবে আমার কাছ থেকে। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। অভ্র ওনাদের নিয়ে চলে গেল। আমার কাল যাওয়ার কথা, কিন্তু না, আমি অভ্রকে আর আমাকে নিয়ে ঝামেলা করতে দেব না। দীর্ঘ 1 বছর আমাকে সহ্য করেছে ও, আমি ওকে আর কষ্ট দিতে পারবো না। হ্যাঁ, আজকেই চলে যাব আমি। অভ্র ফেরার আগেই বেরিয়ে যেতে হবে আমার। আমি দ্রুত চলে যাব অভ্র জীবন থেকে। যত তাড়াতাড়ি ইরা অভ্রকে পায়, ততই অভ্র খুশি হবে। আমি আর দেরি করলাম না। ব্যাগ গুছিয়ে একটা চিঠি লিখলাম অভ্রর জন্য। অভ্র বাবু, জানি আমাকে প্রিয় বলার অধিকার নেই, তোমাকে কখনোই প্রিয় বলতে পারবো না। তাই আপনি এতদিন আমার জন্য যা করেছেন, তাতে আপনি ছাড়া তুমি বলাটাও আমার কাছে অযোগ্য মনে হচ্ছে। তার জন্য আমি আপনার কাছে কিছুই বলার নেই। শুধু এতটুকুই বলবো, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনার আর ইরার মাঝে একমাত্র বাধা আমি ছিলাম। আর চুক্তি অনুযায়ী কাল আমার অভিনয় শেষ হওয়ার কথা, কিন্তু আমি চাই না আমাকে নিয়ে আপনার আর ঝামেলা হোক। আমি আপনার ইচ্ছে অনুযায়ী আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাব। আমি চাই আপনি ইরাকে খুব শীঘ্রই বিয়ে করেন আর নতুন করে সংসার করুন। আর আমার মতো অপার কথা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাবেন। দুঃখিত, আপনাকে না বলে চলে যাচ্ছি। ভালো থাকবেন, নিজের আর বাবা মায়ের খেয়াল রাখবেন। ইতি, আপনার চুক্তির বউ। চিঠিটা টেবিলের উপর রেখে দিয়ে রুম থেকে বের হলাম। আমি জানি অভ্র ফিরে আসতে এখনো ঘন্টাখানেক দেরি আছে, তাই বাড়িটা একটু শেষবারের মতো দেখে নিচ্ছি। ঘরের প্রত্যেকটা কোণা নিজের হাতে সাজিয়েছি, আর আজ সব রেখে চলে যাচ্ছি। খুব মিস করব এই বাড়িটাকে আর এই বাড়ির সবাইকে। রাস্তায় এসে আরো একবার পিছনে ফিরে তাকালাম। বিদায়। মানুষ বাবার বাড়ি থেকে বিদায় হয়ে শ্বশুর বাড়ি আসে, আর আমি শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে চিরতরে চলে যাচ্ছি। না, আর দেরি করে লাভ নেই। কোথায় যাব জানি না, তবে হাতে 20,000-এর মতো টাকা আছে। এগুলো অভ্রের দেয়া নয়। শ্বশুর আব্বু আমার রান্নায় খুশি হয়ে মাঝে মাঝে আমায় টাকা দিতেন। ওগুলো জমিয়ে রেখেছিলাম, অসময়ে কাজে লাগবে ভেবে। একটা অটোতে উঠে বসলাম। স্টেশনে যেতে বললাম। কোথায় যাচ্ছি জানি না, তবে এইটুকু জানি অভ্র জীবন থেকে অনেক দূরে চলে যেতে হবে, অনেক দূরে। ও সুখের মাঝে আর বাধা হয়ে থাকতে পারবো না আমি। দেখতে দেখতে
স্টেশন চলে এলো। ড্রাইভার অনেকক্ষণ ধরে নামতে বলছে, আমার সেদিকে মন নেই। নিচ থেকে নেমে ড্রাইভারের পাওনা মিটিয়ে স্টেশনের ভেতরে গেলাম। মন যেদিকে সায় দিবে সেখানেই যাব। হঠাৎ একটা দৈনিক পত্রিকা উড়ে এসে পায়ে পড়ল। তুলে দেখলাম এটা চট্টগ্রামের পত্রিকা। ঠিক করে নিলাম চট্টগ্রামে যাব, যদিও সেখানে কোনো আত্মীয় নেই। না থাকাই ভালো, কারো উপর বোঝা হয়ে থাকতে চাই না। যে কোনো কাজ করে খাবো। আমি অনার্স করেছি ইংলিশের উপরে, কিছু একটা হয়ে যাবে। চট্টগ্রামে টিকিট নিয়ে ট্রেনে উঠলাম। ট্রেন চলা শুরু করলো। জানালা দিয়ে ফোনের সিম খুলে ফেলে দিলাম। কি দরকার? পুরনো মায়া জড়িয়ে থাকায় ঘড়ির দিকে চেয়ে দেখলাম দুপুর 12টা বাজে। অব্র হয়তো এতক্ষণে বাসায় চলে এসেছে। আমি চলে গেছি দেখে হয়তো মনে মনে খুশি হবে। যাই হোক, আমি তো আমার কথা রেখেছি। ওকে আর ভালোবাসার কাছে পৌঁছে দিয়েছি। সব দিক দিয়ে হেরে গিয়েও একদিক দিয়ে জিতে গেছি। মনে মনে একটা শান্তি অনুভব করলাম। ট্রেনটা চট্টগ্রাম স্টেশনে এসে থামলো। ট্রেন থেকে নেমে পড়লাম। কোন দিকে যাব ঠিক বুঝতে পারছি না। প্রথমে আমাকে এখানে কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। বাসা ভাড়া নেব, কিন্তু আমার মতো একা একটা মেয়েকে কি কেউ বাসা ভাড়া দিতে রাজি হবে? আমি এখানকার কিছুই চিনতে পারছি না। খুব ছোট থাকতে একবার বাবার সাথে বেড়াতে এসেছিলাম। এখন আমি কোথায় বাসা খুঁজবো এখানে? আচ্ছা, এখানকার কাউকে জিজ্ঞেস করলেই তো হয়, কিন্তু কাকে জিজ্ঞেস করব? এসব ভাবতে ভাবতে স্টেশনে একটা বেঞ্চে বসে পড়লাম। দুপুর হয়ে গেল, সকালে কিছু খাওয়া হয়নি। এখানে স্টেশনের পাশে একটি কফি শপ দেখতে পেলাম। ভাবলাম এখান থেকে কিছু একটা খেয়ে নিতে পারি। শরীর দুর্বল হয়ে গেলে চলবে না, আমার এখনো অনেক কাজ বাকি। কফি শপে ঢুকে দেখলাম এই দোকানের মালিক একটা মহিলা, আর এখানকার সব ওয়েটারও মেয়ে। সত্যি অবাক হলাম। কফি শপের উপরে সাইনবোর্ডে বড় করে লেখা সোনালী কফি শপ। মহিলাটার নাম হয়তো সোনালী। যাই হোক, ভিতরে গিয়ে বসলাম। একটা মেয়ে ওয়েটার এসে অর্ডার কেটে নিল। আমি একটা পেস্ট্রি আর কফি অর্ডার করলাম। কফি খাচ্ছি আর ভাবছি, জীবনটা এমন একটা মোড়ে এসে দাঁড়াবে কখনো ভাবিনি। আজ আমি সম্পূর্ণ একা। সবাই থাকা সত্ত্বেও কেউ নেই আমার। বাবা মা হয়তো এখনো প্লেনে আছে, আর অব্র, ও হয়তো ইরার সাথে আছে। আচ্ছা, ও কি একবারও আমার কথা ভাবছে? দূর, আমি কে? আমার কথা কেন ভাবতে যাবে? এখন তো ওর সব ভাবনা ওর নতুন বউকে ঘিরে। ভাবনায় ডুব দিলে সময় কিভাবে পেরিয়ে যায় বুঝতেই পারি না। বিকাল হয়ে গিয়েছে আর আমি এখনো কফিটাই খাচ্ছি। চারদিকে চেয়ে দেখলাম সব কাস্টমাররা চলে গিয়েছে। এখন দোকানটা বন্ধ করার সময় হয়ে গেছে। ছি ছি, আমি এতক্ষণ ওনাদের সময় নষ্ট করেছি। কফি শপের আন্টিটা খুব ভালো, আমাকে কিছুই বলেনি। আমি বিল মিটিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, আর তখনই ওই আন্টি আমাকে পিছন থেকে ডাকলেন। আমি দাঁড়িয়ে গেলাম। উনি আমার কাছে এসে বসতে বললেন। আমিও বসে পড়লাম। উনি আমার মুখের দিকে তাকিয়ে রইলেন, আর মুখোমুখি বসলেন আর বলতে শুরু করলেন, ঠিক 3 ঘন্টা আগে তুমি আমার দোকানে এসেছো, আর তখন থেকে এখন পর্যন্ত আমি তোমার দিকে বারবার তাকাচ্ছিলাম। মনে হলো কিছু একটা তো হয়েছে যেটা তোমাকে ভিতর থেকে শেষ করে ফেলছে, যেন তোমার জীবন থেকে কিছু হারিয়ে গেছে, আর তুমি চাইলেও সেটা ফিরে পাবে না। দেখো মা, আমিও তোমার মতো একটা মেয়ে। কষ্ট সবারই জীবনে থাকে, তেমনি আমার জীবনেও আছে। কিন্তু আমি খুব খুশি হব যদি তুমি আমাকে তোমার জীবনে কষ্টটা শেয়ার করো। ভালো করে ওনার দিকে তাকালাম। মনে হলো
এতদিনে কাউকে পেলাম মনের কথা বলার মতো। আন্টি, আপনাকে দেখতে অনেকটা মায়ের মতো। আমি এক অসহায় মেয়ে, জীবন আমাকে এখানে নিয়ে এসেছে। আমার কেউ নেই এখানে, কোথায় যাব সেটাও জানি না, কি করে খাবো সেটাও জানি না। আন্টি, অন্যদিন এসে আপনাকে সব বলবো। আজ আমার থাকার মতো একটা বাসা খুঁজতে হবে। আপনি কি বলতে পারেন এখানে কোথায় বাসা ভাড়া দেওয়া হয়? খুব উপকার হতো। উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আমার ঠিক তোমার মতো একটা মেয়ে ছিল, ভাগ্য ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর তুমি এই সন্ধ্যাবেলায় বাসা খুঁজবে, কোথায় পাবে? তার চেয়ে বরং আজ রাতে আমার বাসায় চলো, আমি আর আমার ছেলে একাই থাকি বাসায়। কাল সকালে আমি না হয় তোমার সাথে বাসা খুঁজতে বের হব। আমি বললাম, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। হোমনি আন্টি বলল, পাগলি মেয়ে, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে, এখন চলো। আন্টির সাথে ওনার বাসায় আসলাম। বাসাটা ছোট্ট হলেও খুব সুন্দর। বাসায় ঢুকতেই একটা 10 থেকে 12 বছরের ছেলে এসে আন্টিকে জড়িয়ে ধরলো। আন্টি তাকে চকলেট দিয়ে ছেলেটা চলে যায়। আন্টি বললেন, ওটা আমার ছেলে। আমাকে একটা রুম দেখিয়ে বললেন, যাও তুমি গিয়ে ফ্রেশ হও, আমি কফি নিয়ে আসি, তারপর জমে গল্প করব। আমি একটা ছোট্ট হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি আন্টি 2 কাপ কফি নিয়ে হাজির। আমি হাসি মুখে আন্টি থেকে কফির কাপটি নিলাম। উনি আমার পাশে বসলেন। তারপরে আন্টি বলল, কেমন হলো কফি? আমি বললাম, খুব ভালো আন্টি। আন্টি অমনি বলল, এবার তাহলে শুরু করো তোমার জীবনের গল্প। আমিও বলতে শুরু করলাম, আমার বিয়ের পর চুক্তি, অভ্রর অবহেলা, বাবা মায়ের ভালোবাসা, ইরার কথা, কিছু বাকি রাখিনি। আজ যেন অনেক দিন পর মনকে হালকা অনুভব করছি। আজ মনের জমানো সব কষ্ট বের করে দিতে পেরেছি। আমি চোখ তুলে দেখি আন্টি কান্না করছে। আন্টি, এ কি আপনি কান্না করছেন কেন? অমনি আন্টি বলল, কাঁদবো না তো কি হাসবো আমি? অন্যের সুখের জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়ে দিলে। আমি বললাম, অভ্র তো অন্য কেউ না আন্টি, আমার বর, আমার ভালোবাসা। ওর সুখের জন্য আমি সব পারবো আন্টি, সব। অমনি আন্টি বলল, দেখবে ওই ছেলে কখনো সুখী হবে না। একটা মেয়ের জীবন শেষ করে ও সুখী হতে পারবে না। আমি বললাম, এমন করে বলবেন না প্লিজ আন্টি, ওর সুখের জন্যই আমার এই ত্যাগ। আমি চাই অভ্র অনেক সুখী হোক। আন্টি বলল, নিজের পরিণতির কথা না ভেবে এখনো তুমি ওই সেলফিশ মানুষটার কথাই ভাবছো? কথা বলতে বলতে খুব কাঁদছিলেন। আমিও কান্না ধরে রাখতে পারলাম না।
ওনাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। রাতে উনি আমাকে নিজের হাতেই ডিনার খাইয়ে দিলেন। আমি ওনাকে তুলে খাইয়ে দিলাম। ওনার চোখটা ছলছল করে উঠল। রাতে অনেকক্ষণ গল্প করার পর ঘুমিয়ে গেলাম। সকালে উঠে আমি যখনই চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, অমনি আন্টি এসে বলল, কোথায় যাচ্ছিস তুই? এক রাতেই উনি আমাকে ওনার মেয়ের স্থান দিয়ে দিয়েছেন। আমি বললাম, চলে যাচ্ছি, বাসা খুঁজতে হবে। আন্টি বলল, এটা কি বাসা না? এত বছর পর আমি আমার মেয়েকে ফিরে পেলাম, আর তুই আবার চলে যাবি? আমি বললাম, কি বলছেন আন্টি, আমি আপনার বাসায় কি করে থাকতে পারি? আন্টি বলল, বুঝছি তো, তুই তো বড় লোকের ঘরের বউ ছিলি, আমার এই ছোট বাসাটায় থাকবি কি করে? যা, তোকে আটকাবো না। আমি আর কিছু বলার সুযোগ না দিয়ে ওনাকে গিয়ে জড়িয়ে ধরলাম। আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। মুহূর্তে ওনার মুখে হাসি ফুটে উঠল। যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল। আন্টি আর ছোট ভাইয়ের সাথে খুব ভালো সময় কাটছে, কিন্তু এর মাঝে যে অব্রকে মনে পড়ছে না তা নয়। ও আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা। পৃথিবীতে তো এমন অনেক ভালোবাসা আছে যারা তাদের ভালোবাসা পায় না। আমিও না হয় ওদের মতো একজন। আমার যত কষ্টই হোক, অব্র সুখে থাকলে আমি সব সহ্য করব। খুব ইচ্ছে করে জানতে যে অব্র আর ইরা সুখে আছে কিনা। সুখেই থাকার কথা। ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। আন্টি আমাকে একটুও কষ্ট থাকতে দেয় না, সব সময় চেষ্টা করেন আমাকে হাসানোর। কখনো হাসি, আবার কখনো কাঁদি, এইভাবে কেটে যাচ্ছে দিন আমার ফোনে অব্রের কয়েকটা ছবি ছিল, মহামায়াতে গিয়ে লুকিয়ে তুলেছিলাম। সবগুলোতেই অব্রকে রাজকুমারের মতো লাগছে। ভাবতেই অবাক লাগে, বিয়ের আগে কত স্বপ্ন দেখেছিলাম এই রাজকুমারকে নিয়ে। অব্র কথা মনে পড়লেই লুকিয়ে ছবিগুলো দেখি। সিম তো সেদিন স্টেশনে ফেলে দিয়েছিলাম। বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। হয়তো অব্রর কাছে কল দিয়ে আমার কথা জিজ্ঞেস করে, আর অব্র কোনো না কোনো মিথ্যে বলে কাটিয়ে দেয়। আজ আন্টির ছেলে বায়না ধরলো আজকে রাতে ওর বন্ধুদের ডেকে নিয়ে নিউ ইয়ার পার্টি করবে। আন্টি প্রথমে রাজি হচ্ছিল না, পরে আমি সহ বলায় রাজি হলো। আজ উনি দোকানে গেলেন না, আমি আর আন্টি মিলে সব অ্যারেঞ্জমেন্ট করতে লাগলাম। কেকটা আন্টি নিজেই বানালেন। আমার অনেক দিনের শখ কেক বানানো শিখব। আন্টি আমাকেও কেক বানানো শিখিয়ে দিলেন। এছাড়া আরো অনেক কিছু রান্না হলো। বাসাটাকে অনেক সুন্দর করে বেলুন দিয়ে সাজালাম, সাথে ছাদও। রাত 12টা বাজতে অনেকগুলো বাজি ফাটানো হবে, তাই রাত 10টার মধ্যে সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। আন্টির ছেলে অনিল, ওর বন্ধুরা চলে আসলো সবাই। এখন শুধু 12টা বাজার অপেক্ষা। সবাই ছাদে দাঁড়িয়ে আছে। আমি এক্ষুনি গিয়ে দাঁড়ালাম। আজ আকাশে এক বিশাল চাঁদ উঠেছে। মনে হচ্ছে চাঁদটাও যেন নিউ ইয়ার সেলিব্রেট করার অপেক্ষায় আছে। আজ অব্রর কথা খুব মনে পড়ছে। ও আমার পাশে থাকলে প্রত্যেকটা দিনই আমার জন্য নিউ ইয়ারের সমান। কিন্তু আমি কেন ওর কথা ভাবছি? ও হয়তো এখন ইরার সাথে নিউ ইয়ার মজা নিচ্ছে। করুক না মজা। পুরো 1 বছর অপেক্ষা করেছে ওরা। আমি না হয় অব্রের স্মৃতিগুলো আঁকড়ে ধরে বাকি জীবন কাটিয়ে দিব। হাত ঘড়ির দিকে তাকালাম, আর 1 মিনিট আছে 12টা বাজার। পিছন থেকে কে যেন কাঁধে হাত রাখলো। দেখি আন্টি আমার হাত ধরে সবার কাছে নিয়ে গেল। 12টা বেজে গেছে। পুরো আকাশে নানা ধরনের রঙে সেজে উঠেছে। চারদিকে বাজি ফাটানোর আওয়াজ। পুরো শহরে যেন আনন্দের বৃষ্টি হচ্ছে। চারদিকে শুধু খুশি আর খুশি। খুব ভালো লাগছে পরিবেশটাকে। আন্টি আমাকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি নিউ ইয়ার তিশা। আমি বললাম, হ্যাপি নিউ ইয়ার মা। আন্টি প্রথম দিন থেকেই আমাকে মা ডাকতে বলছেন।
আন্টি বলল, আজ থেকে নতুন করে তোমার জীবন শুরু করো, পুরনো 1 বছরের সব ব্যথা ভুলে যাও। তারপর আমরা সবাই নিচে গেলাম। ডাইনিং টেবিলে নতুন বছরের কেকটা রাখা হলো। সবাই মিলে কেকটা কাটলাম। এরপর শুরু হলো ফাংশন। বাচ্চারা সবাই মিলে নাচ গান করলো। এরপর খাওয়া দাওয়া শেষে সবাই চলে গেল। দেখলাম আন্টিকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, তাই আমি ওনাকে বললাম, চলো মা, আজ তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেই। আন্টি খুব খুশি হলেন। আমি আন্টির মাথায় হাত বুলাচ্ছি আর উনি চোখ বন্ধ করে আছেন। হঠাৎ করে আমার হাতটা ধরে বললেন, জানিস তৃষা, আমি কোনোদিন ভাবিনি যে আমি আমার মেয়েকে ফিরে পাবো। তুই আর কোনোদিন আমাকে ছেড়ে যাবি না তো? তুমি ছাড়া আমার কে আছে বলো মা? আর আমি আমার মাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারবো নাকি? এটা বলে আমি মাকে জড়িয়ে ধরলাম। উনি উঠে আমাকে ওনার কোলে শোয়ালেন। তারপর বললেন, আজ আমি তোকে গান শুনিয়ে ঘুম পাড়াবো। আমি বললাম, তাই বুঝি মা? আমি কোনোদিন আমার মায়ের আদর পাইনি। মা ছোটবেলায় মারা যায়, কোনোদিন কেউ গান শুনায়নি, গান শুনিয়ে কেউ ঘুম পাড়ায়নি। আমার বন্ধুরা বলতো ওদের মা ওদেরকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আমার খুব কষ্ট হতো আমার মা নেই বলে। আজ আর সেই কষ্ট নেই। আমি সব হারালেও একটা মা পেয়েছি, আর কিছু চাই না আমার। 2 বছর পর আজ জীবনে অনেক চেঞ্জ হয়ে গেছে। এই 2 বছরে একটি বারের জন্য অব্রর খবর পাইনি, কিন্তু ওকে ভুলতে পারিনি। ওর দেয়া কষ্টই ওকে ভুলতে দেয়নি। আন্টির দোকানটা এখন একটা রেস্টুরেন্ট হয়ে গিয়েছে। আমাদের অবস্থার অনেক উন্নতি হয়েছে। এখন নতুন বাসায় থাকি আমরা। অনিল এবার এসএসসি দেবে। ও তো বিশাল বড় হয়ে গেছে। ও তো বিশ্বাস করে নিয়েছে আমি সত্যি সত্যি ওর বড় বোন। খুব ভালোবাসে আমাকে। আমি এখন ছোটখাটো লেখিকা, কয়েকটা গল্প পাবলিশ করেছি। এই 2 বছরে একবারও ঢাকা যাওয়া হয়নি। অব্র এতদিন হয়তো ভুলেই গেছে আমার কথা। সে তো যাবেই আমার কথা ভুলে। একটা অপায়ের কথা যত তাড়াতাড়ি ভুলে যাবে ততই ভালো। এসব ভাবছিলাম, তখনই কেউ কলিং বেল বাজালো। এবার 2বার 3বার কলিং বেল বাজার পর দেখলাম টানা বাজিয়ে চলছে। আমি অনিলকে ডাকছি দরজাটা খোলার জন্য। অনিল এলো। কি হয়েছে আপু? দেখ তো দরজায় কে এসেছে। কলিং বেল থেকে হাত ছড়াচ্ছে না। হবে হয়তো কোনো দুষ্ট ছেলে। দাঁড়াও, দেখাচ্ছি। অনিল দরজা খুলে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছি না কে আসছে। অনিল আমার কাছে এসে বলল, আপু, একটা ছেলে আর একটা মেয়ে এসেছে, তোমাকে খুঁজছে। আমি বললাম, তুই শিওর আমাকে খুঁজছে? তোমার নাম তো বললো। কে হতে পারে? ওখানে তো কেউ দেখতে পাচ্ছি না। বলল, আসো দেখে যাও, কে যেন তোমাকে খুঁজছে। এখানে তো তেমন একটা কেউ আমাকে চিনে না, তাহলে কে আসবে আমার খোঁজে? আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেলাম। যা দেখলাম, পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এটা স্বপ্ন নাকি বাস্তব? অব্র! আর কিছু বলতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফেরার পর দেখলাম আমি আমার রুমের বিছানায় শুয়ে আছি, আর পাশে তানিশাকে দেখে চমকে উঠলাম। তানিশা, তুই? অমনি তানিশা বলল, হ্যাঁ আমি। আমাকে আসতেই হলো। বললাম, বাট এসবের মানে কি? অব্র কোথায়? আর ও এখানে কেন এসেছে ওর বউকে রেখে? অমনি তানিশা বলল, বউ? এই ধর, এটা পড়। আমি বললাম, কি এটা? তানিশা বলল, এটা অব্রর ডায়েরি, তুই পড়লেই সবটা বুঝতে পারবি। ডায়েরিটা হাতে নিয়ে আমি পড়তে শুরু করলাম। ডায়েরির প্রথম পৃষ্ঠায়, আজ বাবা মা আমাকে বিয়ের জন্য মেয়ে দেখতে নিয়ে এলেন। এতদিন যত মেয়ে আমাকে দেখানো হলো সবগুলোই বোকা টাইপের, কিন্তু আমি হচ্ছে একটু আলাদা টাইপের। তাই আমার চাই আমার টাইপের কাউকে। তাই ঠিক করলাম এমন কাউকে বিয়ে করব যে দুষ্টুমিতে টপ স্টার হবে, আর ওকে বিয়ে করে আমার স্টাইলে ভালোবাসবো। এমন স্টাইল যেটা পৃথিবীর
সবাই কল্পনাও করতে পারেনি। আজকে যে মেয়েটাকে দেখতে এসেছি, এখানে এসে জানতে পারলাম এই মেয়েটা বিভিন্ন উপায় পাত্রদের বোকা বানিয়ে ফিরিয়ে দেয়। মন তো খুশিতে লাফিয়ে উঠল। ইস, যেমন মেয়ে চেয়েছি পেয়ে গেছি, কিন্তু ও আমাকে দেখে ফিদা হয়ে গেল। আমি ওর সামনে এমন ভাব নিলাম যেন ওর প্রতি কোনো ইন্টারেস্টই নেই আমার। বিয়ের জন্য হ্যাঁ বলতেই মেয়েটি খুশিতে লাফাতে লাফাতে সবাইকে বলে দিল আমরা বিয়েতে রাজি। ওর আনন্দ দেখে মনে মনে বললাম, এখন যত খুশি হেসে নাও, বিয়ের পর আর এই সুযোগ পাবে না। যথাসময় বিয়েটা হয়ে গেল, আর আমি আমার প্ল্যান অনুযায়ী নকল চুক্তিপত্র ওর হাতে ধরিয়ে দিলাম। বললাম আমি ইরাকে ভালোবাসি। আর মেয়েটা যে এত বোকা আমি বুঝতেও পারিনি। ভেবেছিলাম চুক্তিপত্রটা দেওয়ার পর আমার গলা চেপে ধরবে, কিন্তু মেয়েটা উল্টো ডিভোর্সের কাগজ ভেবে চুক্তিপত্রতে সই করে দিল। আর আমি ওকে দিয়ে চুক্তিটা সাইন করানোর পরে ঠিক আমার মনের মতো করে ওর সাথে অভিনয় করতে শুরু করলাম। এরপর গিয়ে শুয়ে পড়লাম। আসলে সোফায় শুয়ে ওর অবস্থা দেখে খুব হাসি পাচ্ছিল। দুনিয়ার সব মানুষের একইভাবে বিয়ে হয়, এরপর বিয়ের পরে হানিমুন, এরপর বাচ্চা, তারপর তাদের বড় করা, তারপরে একটা সময় বুড়ো হয়ে যাওয়া। এগুলো আমার একদমই ভালো লাগে না। আমি কমন জিনিস কখনো পছন্দ করিনি। তাই প্ল্যান করলাম বিয়ের রাতে বউকে নকল চুক্তিপত্র দেব, তারপর টানা 1 বছর অবহেলা করব আর অন্য কারোর সাথে প্রেমের অভিনয় করব। ইরা নামের কোনো মেয়ে আমার জীবনে ছিল না। সোফায় আমার মামাতো বোনের ছবি রেখেছিলাম, যাতে আমার বোকা বউটা ইরাকে ভেবে ছবিটা দেখতে যায়। কিন্তু সেটা হলো ঠিকই, কিন্তু বোকা মেয়েটা কখনো বুঝতেই পারেনি যে ইরা নামে কেউ নেই। আজ ওকে চর মেরেছি, একটু ইচ্ছে ছিল না, কিন্তু আমার ডায়েরিটা পড়ে নিলে ও তো সব প্ল্যান শেষ পর্যন্ত বুঝে ফেলতো। তবু মেয়েটা সব সহ্য করলো। এমনকি ও মায়ের সাথে এত ক্লোজ ছিল, তবু ভুল করেও কোনোদিন মায়ের কাছে ইরার কথা বলেনি। যদি একবার বলতো তাহলে তো সব ক্লিয়ার হয়ে যেত। ওর কাছে যে ইরা নামে কোনো কেউ আমার জীবনে নেই। আমার পৃথিবী শুধু আমার ওই বোকা বউটার কে ঘিরে। সারা রাত কাউকে কল না দিয়ে শুধু ফোনটা কানে ধরে শুয়ে থাকতাম। কতবার ওর সামনে আমার ফোনটা পড়ে থাকতো, কোনোদিন ধরেও দেখিনি যে ইরার নাম্বার কোথায় আছে। আর ইরা কে, ইরার সম্পর্কে জানার কোনো চেষ্টাই করেনি। এমনকি একদিন ইচ্ছা করেই ফোনটা বাসায় রেখে আসি। আমি জানি আমি দুপুরে মায়ের ফোনে কল দিয়ে যতক্ষণে না বলি যে আমি দুপুরে লাঞ্চ করেছি, ততক্ষণে ও খাওয়া দাওয়া করে না। আর এটাও ভাবলাম ও যদি সত্যি আমাকে ভালোবাসে তাহলে আমার ফোনটা দিতে অফিসে আসবে। অনেকক্ষণ অপেক্ষার পর ও ভয়ে ভয়ে আসলো। আমার ভাবতেই হাসি পাচ্ছিল। আমার বউটাকে নাকি অনেক ছেলেরা পছন্দ করত, আর আমার এই বউটা কলেজে ছেলেদেরকে খুব পিছনে ঘুরাতো এবং ছেলেরা একটা সময় বউটাকে ভয় পেত। আজ সেই বউটাই আমাকে ভয় পাচ্ছে। স্টাফদের সামনে ফোনটা ভেঙে ওকে তাড়িয়ে দিলাম। ও চলে যাওয়ার পর ভাঙা ফোনটা হাতে নিয়ে বুকের সাথে লাগালাম। আমার বউয়ের ছোঁয়া আছে এটাতে, কিন্তু খারাপ লাগছিল ওর জন্য। কিন্তু আমি যদি এখন ওকে অপমান না করি তাহলে 1 বছর পর ওকে সারপ্রাইজটা দিব কিভাবে? হ্যাঁ, যেদিন বাবা চলে যাবে সেদিন ও যখন যাওয়ার জন্য ব্যাগ গোছাবে তখনই ওকে হাঁটু গেড়ে প্রপোজ করব আর ক্ষমা চাইব। আমি জানি ও আমাকে ক্ষমা করে দেবে। এত অবহেলা সহ্য করার পরেও যে মেয়ে ভালোবাসতে পারে তার হৃদয় সাধারণ হতে পারে না। একদিনও সবজি কাটতে গিয়ে হাত কেটে ফেললো। সেদিন আমি বাসায় ছিলাম। সেদিন আমি অভিনয় করিনি, সত্যি রেগে গেছিলাম ওর উপরে। কেন নিজের উপরে এত অযত্ন করে, কেন এত বেখেয়ালি হয়। আমি ওর হাতটা ব্যান্ডেজ করে দিচ্ছিলাম আর ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর চোখ দিয়ে পানি ঝরছে। হয়তো ভাবছে আমি বাবা মায়ের সামনে অভিনয় করছি। আমি তাই ওকে রুমে এনে বকা দিলাম যাতে পরের বার থেকে সাবধানে কাজ করে, হাত যেন আর না কাটে। একদিন রাতে রুমে বসে অফিসের কাজ করছিলাম, তখনই আমার বউয়ের ফোনটা বেজে উঠল। যদি এটা কোনো ছেলে নয়, এটা ছিল
ওরই একটা বান্ধবীর ফোন। ফোনটা রিসিভ করে দেখলাম ওর সেই বান্ধবী তানিশা। তানিশা হ্যালো বললো, আমিও হ্যালো বলার সাথে সাথে তানিশা বলল, ভাইয়া আপনাকেই তো খুঁজছিলাম। আমি বললাম তৃষাকে ডেকে দিই। তানিশা বলল, না, আপনার সাথে আমার কথা আছে। জি বলুন। তানিশা বলল, ভাইয়া আমি আর আমার হাজবেন্ড চাচ্ছিলাম মহামায়াতে ঘুরতে যাব। তৃষাকে বলায় ও বলল আপনি অনেক ব্যস্ত। আমি চেয়েছিলাম আপনারা দুজন আমাদের সাথে ঘুরতে যান, কিন্তু তৃষার তো হাজারটা অজুহাত, আপনি অফিসে ছুটি নিতে পারবেন না, আপনার অনেক কাজ। আমি বললাম, না, তৃষা বললে তো আমি ওর জন্য যে কোনো সময় ছুটি নিব, অফিসে যত কাজই থাকুক না কেন আমি ওর জন্য ঠিকই ছুটি নিতাম। তানিশা বলল, ইউ আর এ গ্রেট ভাইয়া, কাল আমি আর তৃষা শপিং করতে যাব। আমি বললাম ঠিক আছে। তখনই আমার বোকা বউ আমার হাতে ওর ফোনটা দেখে ভয় পেয়ে গেল। তানিশার সাথে কথা বলে হয় নাকি আবার ওর নামে কোনো বকা দিলাম, ওর নামে কোনো বদনাম করলাম। আমি ওকে অবাক করে দিয়ে মহামায়া যাওয়ার জন্য রাজি হয়েছি এটা বলে ফেললাম। ও আমাকে এত ভালোবাসে, কিছু তো একটা ও পাওয়ার উচিত। ওকে শপিং এর জন্য টাকা দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিনও সবার জন্য শপিং করলো। আমার মন খারাপ হলো। আমার বউ বাবা মা সবার জন্য কিছু না কিছু এনেছে, আমার জন্য আনতে পারলো না। আমি কি এতটাই খারাপ? অফিসের একটা ফাইল নিতে আলমারি খুঁজে দেখলাম একটা কালো শার্ট। আমার বউটা সত্যি খুব আজব, আমার জন্য শার্ট আনতে পারলো কিন্তু সেটা নিজের হাতে আমাকে দিতে পারলো না। মহামায়া যাওয়ার দিন ওর দেয়া গিফটটাই পড়লাম, আর আমার বউকে দেখতে একদম পরীর মতো, যেন আকাশ থেকে কোন এক পরী নেমেছে। ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকলেও সন্দেহ করবে, তাই চোখ সরিয়ে নিলাম। ট্রেনে আমার বউটা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লো, কিন্তু জেগে যাওয়ার আগেই আমি ওর মাথাটা জানালার দিকে হেলান দিয়ে দিলাম, যাতে বুঝতে পারে ও আমার কাঁধে মাথা রাখিনি। মহামায়াতে অনেক মজা হলো। আজ প্রথমবার আমার বউটার হাসি দেখতে পেলাম। বিয়ের পর ওকে প্রথম মন খুলে হাসতে দেখেছি। কি মায়া আমার বউয়ের, টোলপাড়া ওই হাসিতে। আমি লুকিয়ে লুকিয়ে আমার বউটার অনেকগুলো ছবি তুললাম, আর হোটেলের ম্যানেজারকে বললাম আমাদের রুমে যেন সোফা না রাখে, যাতে আমি ওর সাথে থাকার অজুহাত পেয়ে যাই। আর তাই হলো। আমার বউটা ঘুমিয়ে পড়লে আমি সারা রাত ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়েছিলাম। অপরূপ লাগে আমার বউটাকে। আর সকালে ওর আগে উঠে ওর মুখের দিকে তাকিয়ে থাকতাম। ওর মুখের উপরে চুলগুলো পড়া এলোমেলো চুলে ওকে অসম্ভব সুন্দর লাগতো। মহামায়া বিকেলে একটু ঘুরতে বের হয়েছিলাম। একটা দোকানে একজোড়া পায়েল খুব পছন্দ হলো, আমার বউয়ের জন্য কিনে আনলাম আর প্যাকেট করে আমাদের বিছানায় রেখে দিলাম। কিন্তু বোকা মেয়েটা ভাবলো আমি এগুলো ইরার জন্য কিনেছি। মাথায় কোনো কমন সেন্স নেই। আমি আমার বউকে রেখে কোথাকার কোন ইরাকে গিফট দিতে যাব? তাই রাগ করে ওর সাথে একটু কথাও বললাম না। বাসায় ফিরে এলাম। আমার বউটা ভাবছে আর মাত্র 2 মাস আমরা একসাথে থাকবো, কিন্তু পাগলিটা তো জানে না 2 মাস পর ওর জন্য কি অপেক্ষা করছে। আর মাত্র 1 সপ্তাহ বাকি চুক্তি শেষ হওয়ার। আমার বউটা শুকিয়ে যাচ্ছে একদম। একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি বাবা রান্না করছে, আমার বউটা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তাই ওকে হাসানোর জন্য বাবার সাথে দুষ্টামি শুরু করলাম। দেখলাম ওর একটু মন ভালো হয়েছে। আমাকে বলছে আজ আমাকে নাকি বাবার সাথে রান্না করতে হবে। আমি চালাকি করে রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে নিলাম। রুমে এসে ভাবলাম বউকে একটু রাগিয়ে দিই, তাই জিজ্ঞেস করলাম কোথাকার টিকিট বুক করব। ও রেগে গিয়ে বলল ওকে নিয়ে ভাবতে হবে না। আমি মনে মনে বললাম তুমি আমার মনের টিকিট অনেক আগেই বুক করে নিয়েছো, আর 2 দিন পরে সব বলবো তোমাকে, আর কষ্ট পেতে দেব না তোমায়। আজ বাবা মা চলে যাবে, ওনাদের বিদায় দিতে আমার বউ অনেক কাঁদছে, খুব ভালোবাসে ওদের। আমিও তাদেরকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম। ও রুমে চলে গেল। বাবা মাকে এয়ারপোর্ট দিয়ে আসার সময় বউয়ের জন্য অনেকগুলো গোলাপ আর চকলেট নিলাম। আর অপেক্ষা করব না, আমি আসছি বাবু। বাসায় এসে দেখলাম সব ফাঁকা, চারদিকে কেমন যেন শূন্যতা।
রুমে এসে বুঝতে পারলাম অনেক দেরি করে ফেলেছি আমি। টেবিলের উপর বউয়ের চিঠিটা পড়ে দপাস করে বসে পড়লাম। না, আমার বউ সত্যি সত্যি আমাকে ছেড়ে যেতে পারে না, কখনো না। চিৎকার করে কাঁদলাম, কিন্তু আমার বউ ফিরে এলো না। তাড়াতাড়ি ওকে কল দিলাম, ওর ফোন সুইচ অফ। বারবার চেষ্টা করতে লাগলাম, একই কথা বলে। পাগলের মতো বের হয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলাম, ম্যাডামকে দেখেছো? না স্যার, আমি একটু বাজারে গিয়েছিলাম, একটু আগে ফিরলাম। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, সব জায়গায় খুঁজলাম, শ্বশুর বাড়ি ও দেখলাম, ওখানেও যায়নি। কোথায় যেতে পারে? তখন তানিশাদের কথা মনে পড়লো। তানিশাকে কল দিয়ে দেখা করতে বললাম, ওরা আসলে সব বললাম ওকে। ওর সব ফ্রেন্ডদের বাসায় খুঁজলাম, কোথাও যায়নি। তানিশা বলল পুলিশদের খবর দিতে। আমি নিষেধ করলাম, আমার বউয়ের বদনাম হবে। আমি আমার বউকে খুঁজে বের করব, যেখান থেকে পারি। দিনের পর দিন যায়, আমি ওকে খুঁজে পাইনি। আমার অবস্থা আগের মতো নেই। অফিসে যাই না, মুখে দাড়ি গজিয়েছি, ঠিক মতো খাই না। এটা আমার পাওনা। আমি আমার বউকে কষ্ট দিয়েছি বলে আজ এগুলো প্রতিদান। একদিন তানিশা এসে বলল, ওর কোন এক ফ্রেন্ড ডিটেকটিভ, ওনাকে 30-এর সিম ট্র্যাক করে লোকেশন বলতে পারবে। আমি আর দেরি না করে তার কাছে গেলাম। বউয়ের সিম ট্র্যাক করে একটা স্টেশনের পাশে পাওয়া গেল। আমার বুকটা খালি হয়ে গেল। তবে কি আমার বউ সুইসাইড করেছে? আমি ওখানে কান্না শুরু করে দিলাম। তখন তানিশা বলল, সুইসাইড করলে এই নিউজটা এতদিনে পাওয়া যেত। এটাও তো হতে পারে ও ট্রেন করে কোথাও চলে গেছে, কিন্তু কোথায়? শহরটার প্রত্যেকটা অলিগলি তন্ন করে খুঁজলাম। 2টা বছর কেটে গেল, কিন্তু বউয়ের কোনো খোঁজ পাইনি। একদিন হঠাৎ নিউ ইয়ারের রাতে তানিশা ফোন দিয়ে বলল, আমার বউ নাকি গল্প লেখে, আর ওর গল্প নিউজ পেপারে ওর ছবি সহ ছাপানো হয়েছে, আর ওটা চট্টগ্রামের নিউজ পেপার। আর দেরি করলাম না, পরের দিন সকালে রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। নিউজ পাবলিকেশন সেন্টারে গিয়ে দেখলাম তৃষার ঠিকানা জিজ্ঞেস করলাম। প্রথমে তারা দিতে রাজি হচ্ছিলেন না। আমি রেগে যাচ্ছি দেখে তানিশা বলল, আমরা ওনার ফ্যান, ওনার সাথে দেখা করতে চাই। তারপর তারা ঠিকানা দিল। আমি আর 1 মিনিটও দেরি করিনি। এরপর সব ফাঁকা। আমি বাক্যরুদ্ধ হয়ে গেলাম। চোখ আজ শুকানো, আজ একটু জল বের হচ্ছে না। জীবন আমার সাথে এইভাবে গেম খেলতে পারলো? অব্র আমাকে এত কষ্ট দিতে পারলো? তানিশা আমার চুপ থাকা দেখে বলল, অব্র তোর সামনে কোনো মুখে ক্ষমা চাইবে, এজন্যই চলে গেছে। আমি কোথায় যাব, কি করব, কিছুই ভাবছি না। তানিশা আমার হাতে একটা লাঠি দিয়ে বলল, ছাদে আছে, যা, আজ সব শোধ নে। কিন্তু এই ছেলেটাকে এই 2 বছরে একবারও হাসতে দেখিনি। আমি দৌড়ে গেলাম ছাদে। অব্র অন্যদিকে মুখ ঘুরে দাঁড়িয়ে আছে। আমি যেতেই আমার দিকে ঘুরে তাকালো। এ কি চেহারা হয়েছে আমার রাজকুমারের! পুরো মুখে দাড়ি জঙ্গল হয়ে গেছে, মুখ কেমন শুকিয়ে গেছে, আর চোখগুলো ফুলে আছে। ওর অবস্থা থেকে আমার হাত থেকে লাঠি পড়ে গেল। কিছু না বলেই বুকে গিয়ে কিল ঘুষি শুরু করলাম আর কান্না করছিলাম। অব্রও কাঁদছে। অব্র আমাকে বলছে, আমাকে ক্ষমা করে দাও। আমার একটু আলাদা হওয়ার চিন্তা আমার 3 বছরে একে অপরকে অনেক দূরে সরিয়ে রেখেছে, অনেক আলাদা করেছে। সত্যি এটা আমি বুঝতে পারিনি। আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমা পাওয়ার যোগ্য না, কিন্তু বিশ্বাস করো, এই 2 বছর অনেক কষ্টে ছিলাম তোমাকে ছাড়া। এক একটা দিন এক এক যুগ মনে হয়েছিল আমার কাছে। চেয়েছিলাম আমার বউকে অন্যভাবে ভালোবাসবো। ওর মুখে আঙ্গুল দিয়ে বললাম, আর কিছু বলতে হবে না, আমি সব পেয়েছি তোমার ডায়েরিতে। তাহলে? অব্র বলল যে আমাকে এবার ক্ষমা করছো? হ্যাঁ বললাম, হ্যাঁ, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তবে আগে প্রপোজ করো, তারপরে। অনেক বোকা বানিয়ে ও চুপ হয়ে গেল। অব্র হাঁটু গেড়ে বসে পড়ল। তুমি কি আমার বোকা বউ হবে? তুমি কি আমার বাবা মায়ের আদরের বৌমা হবে?
তুমি কি আমার বাবুর মা হবে? সবশেষে তুমি আমার ভালোবাসা নীলাকাশ হবে। আমি আবার ওকে জড়িয়ে ধরলাম। পিছন থেকে কারো কাশির শব্দ শুনে ছেড়ে দিলাম। দেখলাম আন্টি আর তানিশা দাঁড়িয়ে আছে। মা, এটা অভ্র। জানি, আর কিছু বলতে হবে না। তোর বন্ধু আমাকে সব বলেছে, তুই এত সহজে ওকে ক্ষমা করে দিলি। আন্টি এসে অভ্রর কান ধরে বলল, আমার মেয়েকে আবার বিয়ে করতে হবে, আবার নতুন করে সব হবে। অভ্র বলল, সব করতে রাজি। এবার আর চুক্তিপত্র দেব না। ওর কথায় সবাই হেসে উঠল। আবার নতুন বউ সাজলাম আমি। আন্টি আর তানিশা সাজিয়ে দিল আমাকে। তানিশা একটা কিউট বেবিও আছে, এতক্ষণ খেয়াল করিনি। আজ আবার আমাদের বিয়ে হলো। সবার থেকে বিদায় নিলাম। এখন আমি গাড়িতে বসে আছি আর আমার রাজকুমারের কাঁধে মাথা রেখে শুয়ে আছি। আজ আরেকবার শ্বশুর বাড়ি যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান। যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন। আপনাদের কারো লাইফে যদি কোনো ঘটনা বা কোনো গল্প যদি আমাকে লিখে পাঠাতে চান তাহলে ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে লিখে পাঠাতে পারেন। আর ভালোবাসার আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশনে আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে একবার ঘুরে আসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।